এখানে? ওর জামা কাপড়ের অবস্থা দেখো, কেমন মানুষ দেখ নাই, একটা ময়লার জামা কাপড়, তার মধ্যে আবার ছেঁড়া। কোথা থেকে আসে এরা বুঝি না। আবার দামি রেস্টুরেন্টে খাইতে আসছে। এত দামি খাবার যখন খাইতে আসবে, একটা জামা কি কিনতে পারে না? প্রেমিস যখন এই কথাগুলো শুনে পিছন দিকে তাকায়, তখন সে দেখতে পায় সেখানে তাদের কলেজের একটা বড়লোক মেয়ে আর তাদের সাথে আরো কিছু বড়লোক ছেলেরা মিলে প্রেমিসকে নিয়ে হাসাহাসি করছিল। আর ঠিক তখন সেখানে একটি মেয়ে আসে, আর তাকে দেখেও তারা খারাপ আচরণ শুরু করে। এই যে দেখো, এক গরিবের কথা বলতে না বলতে আরেক গরিব এখানে এসে হাজির হয়েছে। এটা কি একটু লজ্জা নাই? এত দামি হোটেলে এসে খাবার খেতে আসে, দেখো ড্রেসের কি অবস্থা। এটা দেখে প্রেমিস বুঝতেছিল না আসলে ওরা মানুষের সাথে এত খারাপ ব্যবহার করে কিভাবে। প্রেমিস বা সেই গরিব মেয়েটি তাদের সাথে কোনো কথাই বলেনি, তবুও কেন তারা এত খারাপ আচরণ করে? কি হবে এখন? প্রেমিসকে প্রতিবাদ করবে মিকা। এইদিকে প্রেমিস যে রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিল, সেখানে যে মেয়েটিকে বখাটে স্টুডেন্টরা অপমান করছিল, সেই মেয়েটিকে দেখার চেষ্টা করছিল প্রেমিস। এই সবাই দেখো, এই যে মেয়েটাকে দেখতাছো, এই মেয়েটার নাম রাধিকা। আমাদের কলেজের সবথেকে বড় লোকের মেয়ে, নিচের দিক থেকে। এই মেয়ে এত বড় লোক যে প্রতি বছর তার পড়াশোনার জন্য স্কুল থেকে স্কলারশিপ দেয়। মজার ব্যাপার হলো, কলেজ থেকে ওকে পড়ালেখার জন্য যে টাকা দেয়, এই ম্যাডাম সেই টাকা খাওয়ার পিছনে উড়ায় দেয়। এত দামি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য তোমার কি শরম করে না? আরে ভাই, এই মেয়ে তো সবাইকে দেখায় সে অনেক গরিব, কিন্তু এই রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য টাকা কি পায়? দিস ইজ টু মাচ। গরিব হওয়ার নাটক করে তুমি এইভাবে টাকা উড়াইতেছো। আর সেখানে থাকা মেয়েটা রাধিকার সাথে খারাপ ব্যবহার করতে থাকে, আর তার জামা কাপড় আর ব্যাগ ধরে টানাটানি শুরু করে দেয়। এইভাবে কিছুক্ষণ ধস্তাধস্তি করতে করতে রাধিকাকে মাটিতে ফেলে দেয়। আর এইবার প্রেমিস প্রথমবার রাধিকার চেহারা দেখতে পায়। রাধিকার এই অবস্থা দেখে কলেজের বদমাশ পোলাপানগুলা খুব মজা পাচ্ছিল। প্রেমিস দূর থেকে দাঁড়িয়ে এগুলো দেখছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। কিছুক্ষণ পর রাধিকা সেখান থেকে উঠে একটা টেবিলে গিয়ে বসে, আর তখন একজন ওয়েটার এসে তাকে জিজ্ঞেস করে, এই যে ম্যাম, আপনি কি কিছু অর্ডার করেছেন নাকি করবেন? না, আমি অর্ডার করিনি, তবে আমাকে একটা বার্গার আর একটা লাচ্ছি প্যাকেট করে দেন, আমি পার্সেল নিয়ে যাব। একটা বার্গারের দাম ছিল 250 টাকা আর লাচ্ছির দাম ছিল 100 টাকা। রাধিকার মতো একটা মেয়ে 350 টাকা খরচ করছিল। 350 টাকা খরচ করা রাধিকার মতো মেয়ের জন্য অনেক বড় ব্যাপার ছিল। যখনই রাধিকার অর্ডার সেই বড়লোক মেয়েরা শুনছিল, তারা সাথে সাথে রেগে যায়। আবার এত টাকা খরচ করতেছে একবেলা খাওয়ার জন্য? ওর নামে তো কলেজে কমপ্লেইন করা উচিত। ওই স্কলারের টাকা দিয়ে এভাবে খাবারের পিছনে ভাঙতাছে। আমরা এত টাকার জিনিস খাই না, আর এই মেয়ে দেখো কত টাকা নষ্ট করতেছে। আর এই কাহিনী তো ভিডিও করে ভাইরাল করে দেওয়া উচিত। ওইখানে থাকা বদমাশ পোলাপানগুলো রাধিকাকে আবারও অনেক অপমান করার চেষ্টা করছিল। তাকে এই অপমান থেকে বাঁচানোর মতো কেউ ছিল না, কিন্তু রাধিকা তাদের অপমান করা দেখেও তার মন খারাপ হচ্ছিল না। যখনই ওয়েটার তার পার্সেল নিয়ে তার সামনে নিয়ে আসে, সে অন্য কোনো দিকে না তাকিয়ে ওই পার্সেল নিয়ে সোজা ওখান থেকে বের হয়ে যায়। যখনই প্রেমিস ওকে ওখান থেকে বের হয়ে যেতে দেখে, সে অনেকটা স্বস্তি পায়। প্রেমিস দেখছিল রাধিকার অবস্থা তেমন ভালো না, এরপরও রাধিকা এত দামি খাবার সাহস করে অর্ডার করেছিল। আরে দেখো সবাই, এখানে আরেকটা ভিখারি আসছে। ওই মেয়ের মতনই অবস্থা। আমার মনে হয় এই ছেলে ওই মেয়ের মতো কলেজের স্কলারশিপের টাকা উড়াইতে আসছে। এই দুজনের দেখা তো মনে হয় না এরা দুজন কাপড়। প্রেমিস দেখলো এইবার সেই বদমাশ ছেলে মেয়েগুলো প্রেমিসের দিকে নজর দিয়েছে। তারা রাধিকার সাথে যে খারাপ ব্যবহার করেছে, সেটা দেখে প্রেমিস ওদের সাথে আর কোনো জবাব দিতে চাচ্ছে না। প্রেমিস কোনো অর্ডার এখনো দেয়নি, তাই সে আর অর্ডার না করে সেখান থেকে বের হয়ে যায়। যখন প্রেমিস রেস্টুরেন্ট থেকে বের হয়, তখন সে দেখে রাধিকা তার সামনেই আছে। প্রেমিস বুঝতেই পারছিল না আসলে রাধিকা কেন এই বার্গার আর লাচ্ছি কিনলো। রাধিকা সামনে হাঁটছিল, আর প্রেমিস তার সন্দেহ দূর করার জন্য তার পিছে পিছে যাচ্ছিল। রাধিকা হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়ে বসে, সেখানে তেমন কোনো লোক ছিল না। প্রেমিস এটা দেখে সে একটা গাছের পিছনে গিয়ে লুকায়, আর সে রাধিকাকে দেখতে থাকে। এরপর রাধিকা তার বার্গার আর লাচ্ছি খেতে থাকে, আর সে খেতে খেতে কান্না করে দেয়। এমন না তো রাধিকা কি এই প্রথমবারের মতো বার্গার আর লাচ্ছি খাচ্ছে, আর এর জন্য সে অনেক কান্না করতেছে? প্রেমিস তার এরকম কাহিনী দেখে একটু অবাক হয়ে যায়। প্রেমিস তার একটুখানি খাবার খাওয়া দেখে সে ওইখান থেকে চলে যাওয়ার জন্য চিন্তা করে। যখনই সে চলে যেতে নিবে, তখন সে দেখে রাধিকা তার খাবার নিচে রেখে দেয়, আর সে দাঁড়িয়ে যায়। আরে এমনি কিভাবে কি? খাবার খাওয়া শেষ হলে তো এই খাবার ফালাইয়া দেওয়ার কথা। ও এখানে রাইকা চলে যাইবো নাকি? এরপর প্রেমিস দেখতে পায় সেই মেয়ে সোজা হাঁটতে থাকে ব্রিজের দিকে। প্রেমিস বুঝতে পারছিল না আসলে মেয়েটি কি করতে যাচ্ছে এখন। হঠাৎ প্রেমিসের মনে হলো মেয়েটি আবার আত্মহত্যা করতে যাচ্ছে না তো আবার। প্রেমিস এইটা ভাবার সাথে সাথে রাধিকা সেই ব্রিজ থেকে লাফ দেয়। প্রেমিস যখন দেখে রাধিকা ওইখান থেকে লাফ দিচ্ছে, প্রেমিসও একটা দৌড় দিয়ে সেও ওই ব্রিজ থেকে লাফ দেয়। প্রেমিস ভালো করে সাঁতার পারে, তাই সে রাধিকাকে বাঁচানোর জন্য লাফ দেয়, আর ঠিক সে রাধিকাকে পানি থেকে তুলে নদীর কিনারে নিয়ে আসে। আরে তুমি এটা কি বললা? ছাড়ো আমাকে, আমাকে যাইতে দাও। তুমি আমাকে কেন বাঁচাইলা? রাধিকা প্রেমিসের থেকে ছুটে নদীতে যাওয়ার জন্য বারবার চেষ্টা করছিল, কিন্তু প্রেমিস তার হাত সব। এই তুমি আমাকে কেন বাঁচাইলা? আমি মরতে গেছিলাম, তোমার কি? তুমি কেন আমাকে বাঁচাইলা? আমাকে কেন মরতে দিলা না? মরা তো অনেক সহজ, খাও দাও আর এখানে এসে পানিতে লাফ দাও, শেষ। কিন্তু মরার আগে কি তুমি তোমার বাবা মার কথা একবার ভাবছো? তোমার তারা এত কষ্ট করে বড় করছে, এখন যখন তোমার তাদের খেয়াল রাখার কথা, আর তুমি এই পানিতে এসে লাফ দিতেছো। প্রেমিস রাধিকাকে বোঝানোর জন্য সে একটু রেগে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, কারণ রাধিকা এখন আবারও পানিতে লাফ দেওয়ার কথা ভাবতে পারে। তাই প্রেমিস বুদ্ধি করে তাকে তার পরিবারের কথা বলে তার এই জঘন্য কাজ করা থেকে তাকে বাঁচানোর চেষ্টা করে। আচ্ছা, তোমার যদি মরতে ভয় না লাগে, তাহলে বাঁচতে কেন ভয় লাগে? বাইচে থাকা কি এত কঠিন? মরলে কি সব সমাধান হয়ে যাবে? যদি আমি বাঁচতে পারতাম, তাহলে আমি মরার জন্য কেন ভাবছি? প্রেমিস রাধিকার কথা শুনে চমকে যায়। তাহলে কি কাহিনী ছিল রাধিকার? প্রেমিস কি তাকে আত্মহত্যা করা থেকে বাঁচাতে পারবে? আরে আমি তোমার কথা কিছুই শুনি নাই, আর পাগলের মতো তুমি কথা শুনাইতেছি। আরে আমিও না। প্রেমিস সত্যিই জানে না রাধিকা আসলে কেমন কষ্টে আছে। এরপর প্রেমিস নিজেকে শান্ত করে আর রাধিকাকে বলে,
দেখো, তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি আমাকে বলতে পারো, হয়তো আমি তোমার কিছু সাহায্য করতেও পারি। প্রিমিসকে দেখে রাধিকা ভাবছে আসলে সে যেমন একটা মানুষের কথা ভাবছিল যে তাকে সাহায্য করতে পারে, সেই ছেলেটা প্রিমিসই হতে পারে। প্রিমিস তাকে বাঁচানোর পর তার কাছে বসে থাকা দেখে রাধিকা অনেকটা শান্তি পাচ্ছিল, কিন্তু হঠাৎ তার কি যেন হয় আর সে বলে, না, তুমি আমাকে সাহায্য করতে পারবা না। তুমি যেটা জানো না সেটা আমাকে বলতে আইসো না। তার কথা শুনে মনে হচ্ছিল যেন তার সিচুয়েশন আমার মনে পড়ে গেছে। তার মনে হচ্ছিল তার সিচুয়েশন এমন যে সেখানে কেউ তাকে সাহায্য করতে পারবে না। আরে তুমি এমনটা ভাইবো না যে কেউ তোমার হেল্প করতে পারবে না। তুমি আমাকে বলো, আমি সত্যিই তোমার হেল্প করতে পারবো। প্রিমিসের মতো ছেলের কাছে তাকে সাহায্য করা বা হাতের খেলা। সে সহজেই যে কারো কঠিন কঠিন ঝামেলা থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে। আরে বাদ দাও এটা, তুমি আমাকে হেল্প করার জন্য অফার করছো, এটাই আমার কাছে অনেক। আমাকে আর হেল্প করা লাগবে না, থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা কথা প্রমিস করো, এরপর থেকে তুমি আর এমন পাগলের মতো করবা না। তোমার মতো একটা মেয়েকে এগুলো মানায় না। আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করতেছি আমি এমনটা আর করবো না। রাধিকা প্রমিস তো করে দিয়েছে, কিন্তু সেও জানে না সে তার প্রমিস রাখতে পারবে কিনা। এইদিকে রাধিকার কথা শুনে প্রিমিসের মন ভালো হয়ে যায়, আর তারপর সে রাধিকাকে বলে, এখন থেকে সামনে আর দামি খাবার কিনবা না। আমার মনে হয় তোমার ফ্যামিলি এত দামি খাবার এফোর্ড করতে পারবে না। এটা শোনার পর রাধিকা একটু লজ্জা পেয়ে যায়, আর সে তার মাথা নিচের দিকে নামিয়ে ফেলে। আর প্রিমিস এটা বলেও সেও একটু লজ্জা পায়। আসলে আমি প্রতিদিন 30 টাকার বেশি নষ্ট করি না, কিন্তু আজকে আমার মনে হচ্ছিল যেহেতু শেষ করার মতো কিছু খাবার খাবো, এর জন্য আমি ভাবছি আজকে যত দামি খাবার খাওয়া যায় সেটা আমি খাবো। রাধিকার মিষ্টি আওয়াজ শুনে প্রিমিসের মন আবার গলে যায়। তাকে দেখেও তার পছন্দ হয়েছেই, তারপর তার কথা বলার আওয়াজও তার ভালো লেগেছে। আচ্ছা একটা কথা, তুমি যখন খাবারই খাইবা তাহলে এই রেস্টুরেন্টে আইসা বার্গার আর লাচ্ছি কেন অর্ডার করছিলা? আসলে দুদিন ধরে আমি তেমন কিছু খাই নাই, এর জন্য এই বার্গার আর লাচ্ছিগুলো অর্ডার করছি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি আসলে সরি, আমি বুঝতে পারি নাই। আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি খাওয়ার সময় কান্না কেন করতেছিলা? আমার আসলে আম্মুর কথা অনেক মনে পড়তেছিল, আম্মুর জন্য অনেক কান্না পাচ্ছিল আমার। তাদের দুইজনের মাঝে কথাবার্তা হতে হতে মোটামুটি একটা বন্ধুত্ব হয়ে যায়। এরপর প্রিমিস রাধিকাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমরা কি আবার কালকে দেখা করতে পারি, আপনি যদি কিছু মনে না করেন? রাধিকা দেখতে পাচ্ছিল প্রিমিস অনেক লজ্জা পাচ্ছে। রাধিকারও প্রিমিসের সাথে কথা বলতে খুব ভালো লাগছে। প্রিমিসের সাথে কথা বলে সে বুঝতে পারলো প্রিমিস অনেক সহজ সরল ভালো একটি ছেলে। আর প্রিমিসকে দেখে মনে হচ্ছিল রাধিকাকে বাঁচানোর জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত। এইদিকে রাধিকা কল্পনাও করতে পারে না যে এত তাড়াতাড়ি প্রিমিস তাকে আবার দেখা করার জন্য বলবে। এর জন্য সেও একটু লজ্জা পেয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, আমরা আসতে পারি, আমরা কালকে দেখা করতে পারি। এরপর তারা আর কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে যায়। আর তারপরের দিন কলেজ শেষ করে তারা ঠিক এই নদীর পাড়ে আবার দেখা করতে আসে। যখনই প্রিমিস রাধিকাকে দেখে সে খুশি হয়ে যায়। রাধিকার হাতে একটা ব্যাগ ছিল আর সেখানে কিছু ফল ছিল, সেগুলো প্রিমিসকে দিয়ে বলে, এইগুলা তোমার জন্য আনছি, আমি জানি না তোমার পছন্দ হবে কিনা। প্রিমিস এটা শুনে তো সারপ্রাইজ হয়ে যায়, সে অনেক খুশি হয়ে যায়। প্রিমিস ব্যাগের মধ্যে দেখতে পায় সেটার মধ্যে কয়েক পদের ফল রাখা, আর তার মধ্যে পানি ছিটানো ছিল, যার কারণে ফলগুলো তাজা মনে হচ্ছিল। আরে তুমি আমার জন্য ফল নিয়ে আসছো, কিন্তু তোমার এগুলো আনার কোনো দরকার ছিল না। এগুলো তো অনেক দামি মনে হচ্ছে, সামনে আর এরকম দামি জিনিস আনবা না। এমনকি কিছু আনার দরকার নাই, শুধু তুমি চলে আসলেই হবে। প্রিমিস এই ফল গিফট পেয়ে আসলে অনেক খুশি হয়ে যায়। প্রিমিস জানে অন্য মানুষদের ফল কিনে খাওয়া সহজ কথা না, কিন্তু রাধিকার জন্য ফল কিনা অনেকটা মিষ্টি কেনার মতো। এগুলা আসলে এতটা দামি না যতটা তুমি ভাবতেছো। এগুলার তো এখন সিজন চলতেছে, আর এগুলা এখন বেশি দামও না। আর এইগুলো ওই ফলগুলা যেগুলা সবার কাছে বিক্রি করার পর বেঁচে গেছে, ভালোগুলা তো সবাই নিয়ে গেছে। এর জন্য আমি দোকানদারের সাথে কথা বলে অর্ধেক দামে এগুলা কিনে নিয়ে আসছি। আর আমি যেইগুলা কিনছি ওইখান থেকে ভালো ফলগুলো আলাদা করে তোমার জন্য নিয়ে আসছি। তুমি আবার কিছু মনে করো না। আরে কিছু মনে করার কি আছে, তুমি তো আমার জন্য খারাপগুলা থেকে ভালোগুলা বেছে আনছো, এটাই তো অনেক। প্রিমিসের জন্য এটাই বড় ব্যাপার ছিল যে তার জন্য রাধিকা টাকা বাঁচিয়ে এই ফলগুলো নিয়ে এসেছে। প্রিমিস অনেক খুশি হয় এবং তার মেজাজ একদম ফুরফুরা হয়ে যায়। রাধিকা তুমিও এখান থেকে কিছু ফল খাও, এতগুলো আমি একা একা খেতে পারবো না। তারা এইভাবেই এখানে আরো অনেকক্ষণ কথা বলতে থাকে, আর এইভাবেই তারা প্রতিদিন এখানে দেখা করতো, আড্ডা দিত। প্রিমিস প্রতিদিন তার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসতো, তবে সেগুলো অনেক কম দামি খাবার নিয়ে আসতো, কারণ প্রিমিস চায় না তার আসল পরিচয় রাধিকা জানুক। রাধিকাও প্রিমিস কি খাবার আনলো সেটা দেখতো না, তবে প্রিমিস তার জন্য খাবার আনতো সেটাতেই সে খুশি হতো। কিন্তু হঠাৎ একদিন প্রিমিস এখানে এসে অবাক হয়ে যায়। সে দেখে এখানে আজকে রাধিকা আসে নাই। রাধিকা সবসময় আগে চলে আসতো, কিন্তু আজকে তাকে না দেখে প্রিমিস ভেবেছে রাধিকা হয়তো কলেজ থেকে লেট করে আসছে, তাই সে আশেপাশে দেখে ভাবতে থাকে, আচ্ছা রাধিকা তো কোনোদিন মনে হয় বড় কোনো রেস্টুরেন্টে খায় নাই। আচ্ছা ওরা যদি ঢাকা শহরে কোনো বড় একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়াই তাহলে ও একদম অবাক হয়ে যাবে, আশা করি ও অনেক খুশি হবে। প্রিমিস এগুলো ভাবতে ভাবতে হাসছিল। সে অনেকক্ষণ ওয়েট করার পর দেখে রাধিকার আসার কোনো নামই নেই। এরপর সে মোবাইল বের করে দেখে 1 ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু রাধিকা তাকে কোনো কলও দেয়নি, মেসেজও দেয়নি। আরে ভাই ও এখনো আসলো না, আমাকে তো একটা ফোনও দিতে পারতো বা একটা মেসেজ। আচ্ছা সব্বা, ওকে আমি একটা ফোন দিয়ে দেখি। এরপর প্রিমিস রাধিকাকে ফোন দেয়, কিন্তু রাধিকা তার ফোন ধরে না। তাই প্রিমিস তাকে অনেকগুলো মেসেজও দেয়, কিন্তু সেটাতেও কোনো কাজ হয় না। এইভাবে প্রিমিস অনেকগুলো ফোন দেওয়ার পর রাধিকা ফোনটা রিসিভ করে বলে, হ্যালো হ্যালো, কে বলছেন? আরে রাধিকা তুমি কই আছো? তোমাকে কখন থেকে কল দিচ্ছি আর আমি এখানে কখন থেকে একা বসে আছি, তোমার কোনো খোঁজই নাই। প্রিমিস, আমি ল্যাবের মধ্যে আছি, আজকে আমাদের কিছু এক্সপেরিমেন্টের কাজ চলতেছে, আমি আজকে আসতে পারবো না, সরি। রাধিকা এইটুকু বলেই প্রিমিসের কল কেটে দেয়। প্রিমিসের এটা দেখে খুব অবাক লাগে, যদি ও নাই আসবে তাহলে তো ওর এটা আগে বলা
দেওয়া উচিত ছিল। এরপর প্রিমিস মনে করছে যেহেতু রাধিকা এখানে আসে নাই তাই তার রাধিকার কাছে চলে যাওয়া উচিত। এরপর সে কলেজের সামনে চলে যায় রাধিকার জন্য আর তারপর তাকে ফোন দেয়। হ্যাঁ রাধিকা, তুমি কই আছো? আমি কলেজের বাইরে দাঁড়ায় আছি, তুমি কই আছো বলো আমাকে। প্রিমিস, আমি তো কলেজ থেকে বের হয়ে গেছি, আর তুমি আমার কথা চিন্তা করো না, আজকে তুমি একাই খায় নাও। রাধিকা শুধু এইটুকু বলে আবারও ফোন কেটে দেয়। প্রিমিসের কাছে এই ব্যাপারটা আজব লাগে। রাধিকা কি প্রিমিসের কাছ থেকে কিছু লুকাতে চাচ্ছে? তুমি যদি ভাবো তোমার আমি এত সহজে ছেড়ে দিব তাহলে তুমি ভুল। আমি তোমার এত সহজে ছাড়তাছি না, আমি তোমার এখান থেকে সহজে যাইতে দিব না। এরপর যদি তাকে মারার চেষ্টা করতে গেলে রাধিকা ওইখান থেকে কোনোভাবে পালানোর চেষ্টা করে আর সেটা দেখে যদি বলে, শালি, তুই আমার কাছ থেকে ভাগবি? অনেক ফ্রি টাকায় খাওয়ার শখ, আমার কলেজের মানুষদেরকে বোকা বানাইতেছে, তোর তো আজকে খবর আছে। রাধিকা তুমি কই ছিলা? তোমাকে আমি কালকে থেকে খুঁজতেছি, তুমি আমার ফোন কেন ধরতেছিলে না? আয় হায়, তোমার কি হইছে? তোমার মুখের মধ্যে দাগ কিভাবে হইলো? গতকাল রাধিকার প্রিমিসের সাথে দেখা করার কথা ছিল কিন্তু রাধিকা প্রিমিসের সাথে দেখা করেনি। আর প্রিমিস রাধিকার গতকালকের ব্যবহার দেখে তাকে সন্দেহ করা শুরু করে। গতকালকে প্রিমিস তারপর অনেকক্ষণ রাধিকাকে কলেজের আশেপাশে খুঁজে, এমনকি তাকে ফোনও দেয়, কিন্তু রাধিকা তার ফোন ধরে না। তাই প্রিমিস এর পরের দিন ঠিক তারা যেখানে দেখা করতো সেখানে গিয়ে রাধিকার জন্য ওয়েট করতে থাকে। হঠাৎ যখন প্রিমিস রাধিকাকে দেখতে পায় আর সে চমকে যায়। এই রাধিকা, তুমি কই ছিলা? বলতেছো না কেন? আর তোমার এই অবস্থা কিভাবে হইলো? তুমি আমাকে বলো, মুখের মধ্যে এই গা কিভাবে হইলো? না, কিছু হয় নাই, এমনি একটু ব্যথা পাইছিলাম। আর তুমি এখানে কি করতেছো? প্রিমিস রাধিকার মুখে ঘায়ের দাগ দেখে একদম অবাক হয়ে যায়। তারপর প্রিমিস রাধিকাকে জিজ্ঞেস করে তাকে এমনটা কে করেছে, কিন্তু রাধিকা কিছু বলতে চায় না। আর প্রিমিস রাধিকার ঘা দেখে একেবারে রেগে যায়। প্রিমিস, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না, এগুলা 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। রাধিকা এই কথা বলে আর কিছুই বলতে পারে না, কিন্তু প্রিমিস তার এই অবস্থা দেখে বুঝতে পারছিল আসলে কে এই কাজটা করতে পারে। এরপর প্রিমিস রাধিকাকে বলে, এইটা ওই তিনজনের কাজ নাকি যে তোমার ওই দিন রেস্টুরেন্টের মধ্যে অসম্মান করছিল? বলো আমাকে, ওর নাম কি? আরে প্রিমিস, তুমিও না, বাদ দাও এগুলা। আচ্ছা বলতেছি, ওর নাম হচ্ছে জ্যোতি। রাধিকা অনেক না বলার চেষ্টা করছিল যাতে প্রিমিস কোনো ঝামেলায় না পড়ে, কিন্তু প্রিমিসের রাগ দেখে রাধিকা ভয় পেয়ে যায়। আমি এখনই গিয়ে ওদেরকে ধরে নিয়ে আসতেছি, তুমি এখানে দাঁড়াও শুধু। প্রিমিস অনেক রেগে যায়। ওই মেয়েগুলোর কথা শুনে তার মাথা গরম হয়ে যায়। যখনই প্রিমিস ওইখান থেকে যেতে চায় রাধিকা তাকে বলে, প্রিমিস, তুমি যাও না, ওরা এত সাধারণ মানুষ না তুমি যতটা ভাবতেছো। ওদের অনেক পাওয়ার আছে কলেজে, ওরা গ্যাং নিয়ে চলে। আমরা যদি ওদের সাথে লাগতে যাই পরে আমাদের আরো লস হবে। তুমি শান্ত হও প্রিমিস। এর মানে কি ওদের যা মন চায় তাই করতে দিমু? ওরা তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তোমার গায়ে হাত দিবে, সেটা আমি সহ্য করব? প্রিমিস, আমি যেটা বলতেছি এটা তোমার ভালোর জন্যই বলতেছি। আমি আজকের পর থেকে ওদের কাছ থেকে দূরেই থাকবো, তুমি কোনো চিন্তা করো না। আর আমি ওদের সামনে আর যাবই না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এইবার কোনো ঝামেলা হইলে আমি কিন্তু ঝামেলা করব, বলে দিলাম। প্রিমিসের রাগের চেয়ে রাধিকা সেফটির কথা বেশি চিন্তা করছে। আর প্রিমিস এটাও দেখছিল যে সে তার সেফটির কথা চিন্তা করার সাথে সাথে প্রিমিসের কথাও চিন্তা করছিল। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে, আমরা এখন হসপিটালে যাব, তুমি আমার সাথে চলো। এরপর রাধিকা হাসতে হাসতে প্রিমিসের কাছে তার হাত দিয়ে দেয় হসপিটালে যাওয়ার জন্য। কিন্তু যখনই প্রিমিস তাকে নিয়ে যেতে নেয় তখনই রাধিকা তাকে বলে, প্রিমিস, হসপিটালে যাওয়া তো অনেক খরচ পড়ে যাবে না? আমার কাছে তো এত টাকাও নাই। তোমাকে টাকা দেওয়ার কথা কে বলছে? তুমি চুপচাপ থাকো, আর একটা কথাও বলবা না। তুমি আমার সাথে চলো, আর কোনো কথাই চলবে না তোমার। এরপর প্রিমিস রাধিকাকে হসপিটালে নিয়ে যায় আর সেখানে গিয়ে তাকে ডাক্তার দেখায়। আর ডাক্তার তাকে চিকিৎসা করে কিছু ঔষধ দেয়। তারপর প্রিমিস সেখানে যা টাকা লাগে সেই টাকা দেয় আর সেখান থেকে তারা চলে আসে। প্রিমিস, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে এই টাকাগুলো ফেরত দিয়ে দিব, যত টাকা তুমি আমার জন্য এখন খরচ করলা। প্রিমিস তার জন্য যে কাজগুলো করছে সেটা দেখে রাধিকা অনেক খুশি হয়েছে। সে দেখছিল প্রিমিস তার জন্য কত চিন্তা করছিল। প্রথমে তাকে বাঁচানোর জন্য প্রিমিস পানিতে লাফ দেয় আর আজকে তাকে চিকিৎসা করার জন্য হসপিটালে নিয়ে এসেছে। রাধিকার জীবনে এমন কোনো মানুষ মিলেনি যে তার জন্য এত চিন্তা করেছিল। আরে রাধিকা, তুমি এগুলা নিয়ে টেনশন করো না, এগুলো পরে দেখা যাবে না। আচ্ছা চলো আমরা কোথাও খাইতে যাই। আজকে তোমাকে আমি একটা বড় রেস্টুরেন্টে নিয়ে যাব। বড় কোনো রেস্টুরেন্টে যাইবা? সেখানে তো অনেক টাকা লাগবে। না, আমাদের কোথাও যাওয়ার দরকার নাই। বড় রেস্টুরেন্টের কথা শুনে রাধিকার চোখগুলো বড় করে ফেলে। সে অলরেডি প্রিমিসের অনেক টাকা নষ্ট করে ফেলেছে, তাই সে আর তার টাকা খরচ করাতে চায় না। আমার মনে হচ্ছে আমাদের বড় রেস্টুরেন্টে খাবার না খাইয়া আমাদের কলেজের ক্যান্টিনে গিয়ে খাওয়া উচিত। আর ওইখানে খাবারগুলো ভালো আর দামও তেমন না। এরপর প্রিমিস তার কথা না শুনে তাকে নিয়ে চলে যায় একটা বড় রেস্টুরেন্টে। প্রথমে তো রাধিকা প্রিমিসের সাথে আসতে ভয় পাচ্ছিল, কারণ প্রিমিসের অবস্থাও দেখতে রাধিকার মতোই। তার মনে হচ্ছিল একটা বড় রেস্টুরেন্টে প্রিমিস প্রথমবারই এসেছে, তাই এই অবস্থায় এমন না হয় যে তারা আবার অপমানিত হয়। কিন্তু যেভাবে প্রিমিস খাবার অর্ডার করছিল আর খাবার আনতে বলছিল তাকে দেখে মনে হচ্ছিল যে সে এই রেস্টুরেন্টে প্রায় আসা যাওয়া করে। রাধিকা প্রিমিসকে দেখে তার মনে হচ্ছিল সে একজন রহস্যময় মানুষ। রাধিকা, তুমি এখানে একটু বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। আমি আস্তে আস্তে খাবার চলে আসবে আমাদের, তুমি বসো। প্রিমিস ওয়াশরুমে চলে যায় আর রাধিকা সেই টেবিলের চেয়ারের মধ্যে বসেছিল আর সে এদিক ওদিক দেখছিল। সে তার জীবনে এত দামি রেস্টুরেন্টে কখনো আসেনি। আরে, এটা রাধিকা না? ও এখানে কি করে? রাধিকা পেছন থেকে একটি আওয়াজ শুনে বুঝে গিয়েছিল যে এই আওয়াজ আর কারো না, যদি এটা। রাধিকা তাকে দেখে তার অনেক রাগ হয় আর সাথে সাথে সে ভয়ও পেয়ে যায়। আর তারপর সেই বদমাইশ মেয়েটি তার গ্যাং নিয়ে রাধিকার সামনে এসে দাঁড়ায়। এই মায়া কি কিছুদিন ধরে পাগল টাগল হয়েছে নাকি? ও কিছুদিন আগে আরেকটা রেস্টুরেন্টে বসে বারবার লাচ্ছি খাইতেছিল, আর আজকে ওইটা একটা দামি রেস্টুরেন্টে আইসা মহারানীর মতো বসে রইছো। তোমার এত সাহস কিভাবে হয়? এত দামি রেস্টুরেন্টে আইসা খাবার খাওয়ার কথা চিন্তা করো। আরে ভাই, আমাদের মতো মানুষরা এই রেস্টুরেন্টে মাসে 2-1 বার আসি, আর তুমি কলেজ থেকে স্কুল আসে
না। এরপর জ্যোতি তাকে মারার চেষ্টা করতে গেলে রাধিকা ওইখান থেকে কোনোভাবে পালানোর চেষ্টা করে। আর সেটা দেখে জ্যোতি বলে, শালি তুই আমার কাছ থেকে ভাগবি? অনেক ফ্রি টাকায় খাওয়ার সব আমার কলেজের মানুষদেরকে বোকা বানাই দিচ্ছে, তোর তো আজকে খবর আছে। এরপর মেয়েটা রাধিকাকে ধরার জন্য ধাওয়া করে। আর রাধিকা মনে মনে ভাবতে থাকে আজকে হয়তো সে তার কাছ থেকে আর বাঁচতে পারবে না। সে দৌড়াতে দৌড়াতে রেস্টুরেন্টের গেটের সামনে এসে একজনের পায়ের সামনে পড়ে যায়। সেটা আর কেউ না, প্রিমিস ছিল। প্রিমিসকে দেখে রাধিকা যেন প্রাণ ফিরে পেল। প্রিমিস রাধিকাকে এই অবস্থায় দেখে তার মাথা একদম গরম হয়ে যায়। আর সেই রেস্টুরেন্টের মধ্যে সেই বদমাইশ মেয়ে জ্যোতিকে দেখে তার আর বুঝতে বাকি থাকে না ঘটনা আসলে কি হয়েছে। এরপর প্রিমিস রাধিকাকে তার পিছনে রাখে আর সে সামনের দিকে জ্যোতির দিকে রাগের দৃষ্টিতে তাকায়। আরে এইটা এই ছেলেটা না ওই দিন ওই রেস্টুরেন্টের মধ্যে ছিল? আচ্ছা ওদের মধ্যে আবার কোনো ইটিশ পিটিশ চলতেছে না তো? ঠিকই আছে ভাই, গরিবরে গরিবের সাথেই ভালো লাগে। এগুলা বলার পর প্রিমিসের রাগ আরো বাড়তে থাকে আর রাধিকা অনেক ভয় পেয়ে যায় এগুলা দেখে। আচ্ছা এবার আমি বুঝতে পারছি এই মেয়ে প্রতিদিন দুপুরে আসলে কোথায় যাইতো। এই ছেলে আর এই মেয়ের মধ্যে তো কোনো কিছু চলতেছে। ওর মতো মেয়ের তো এমন ছেলেই পাওয়ার কথা। তুমি রাধিকার গায়ে হাত দিছো? তোমার এই সাহস কে দিছে? কেন মারছি মানে কি? ওর মতো মেয়েরে মারতে আবার কোনো রিজন লাগে নাকি? এই মেয়ে তো আমাদের পালা কুত্তার মতো, আমাদের যখন খুশি আমরা যা ইচ্ছা তাই করতে পারি। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিতাছি, আজকের পর থেকে তুমি ওর গায়ে হাত দিবা না, তাহলে কিন্তু বিষয়টা খারাপ হয়ে যাবে বলে দিলাম। আচ্ছা এখন তুমি আমাদের ওয়ার্নিং দিবা? তুমি বাঁচাইবা ওরে? ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলিস কেন? সাহস থাকলে এই জায়গায় এসে হাত লাগায় দেখা। এগুলা শুনে প্রিমিসের আরো রাগ বেড়ে যায়। রাগে সে তার হাতের আঙ্গুল মোট করে ফেলে। আর এইদিকে রাধিকা তো ভয় পেয়ে যাচ্ছিল। সে ভাবছে প্রিমিস আবার নতুন কোনো ঝামেলায় পড়বে না তো। আর এইদিকে প্রিমিস যখন জ্যোতির দিকে তেড়ে যেতে নেয়, দূর থেকে একজন ছেলে ডাক দিয়ে বলে, এই বেটা থাম, আমরা এই সময় তারপর দেখি তোর কত পাওয়ার। প্রিমিস বুঝতে পারছিল এই মেয়ে এই ছেলেগুলোর পাওয়ার এই কথা বলছিল। এখন কি হবে? প্রিমিস আর রাধিকা কি ওদের কাছ থেকে বাঁচতে পারবে? প্রিমিস কি ওদের কাছে হার মেনে নেবে, নাকি প্রিমিস তার পাওয়ার ব্যবহার করে ওদেরকে সাহায্য করবে? আপনাদের কাছে কি মনে হয়? কি রে ফকিনের পোলা, তুই না আমার গায়ে হাত দিবি? আয় এখন সাহস থাকলে, অনেক তো ভাব নিলি, এইবার আয় দেখি তোর কত পাওয়ার। প্লিজ তুমি যেও না, ওর অনেক পাওয়ারফুল, ঝামেলা আরো বাড়বে। কে তুই আমার বোনের গায়ে হাত দিবি? তোর তো ভাই সাহস কম বলো না। তুই জানোস আমরা কলেজের কোন গ্রুপের পোলা পাই? আমাদের গ্রুপের কথা শুনলে সিনিয়ররা সহ কাঁপে। আর তুই আমার বোনের গায়ে হাত দিবি বলতেছ? ভালোই ভালো এখান থেকে চুপচাপ চলে যা, নাইলে কিন্তু খবর আছে। প্লিজ চলো আমরা এখান থেকে চলে যাই, আর কিছু বললো না ওদের। প্রিমিসের মাথা অনেক গরম হয়ে যায় এই বদমাশ পোলাপাইনদের কথা শুনে। কিন্তু প্রিমিস যখন ওদের দিকে তাকিয়ে দেখে ওরা তিনজন, এখন ওদের সাথে ঝামেলা করতে গেলে ভালো কিছু হবে না, তাই প্রিমিস কোনো ঝামেলায় জড়ায় না। প্রিমিস মাইর খাওয়ার জন্য ভয় পাচ্ছিল না। প্রিমিস চাইলেই ওদের সাথে মারামারি করতে পারতো, কিন্তু সে চায় না তার জন্য রাধিকার গায়ে হাত লাগুক। রাধিকা আগে থেকেই ভয় পেয়ে আছে, তাই তাকে আর ভয় পেতে দেখতে চায় না প্রিমিস। এর জন্য সে চুপচাপ খাবারের বিল দিয়ে ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেতে থাকে। আর তখন জ্যোতি মেয়েটি তাদের কিছু নিয়ে শুনিয়ে বলে, আরে ভাই দেখ দেখ কি ভিডিও বয়ফ্রেন্ড নিয়ে আসছে। আমার বয়ফ্রেন্ড এমন হলে আমি কবে ব্রেকআপ করে দিতাম। প্রিমিস আর রাধিকা তাদের এই কথা শুনেও কোনো পাত্তা না দিয়ে রেস্টুরেন্ট থেকে বাইরে চলে যায়। এরপর প্রিমিস রাধিকার কাছে জানতে চায়, আচ্ছা রাধিকা, ওরা কিসের গ্রুপের কথা বলবো? এই গ্রুপের এত কিসের পাওয়ার? ওরা তো কলেজে এসে গুন্ডামি শুরু করে দিছে। আমার একটু বলো তো, ওদের যে গ্রুপটা আছে না, এটা অনেক পাওয়ারফুল। এটা আমাদের কলেজের সামনে একটা গ্রুপ। কলেজের পোলাপাইন না ওই গ্রুপে গিয়ে জয়েন করে, আর তাদের গ্রুপের পাওয়ারে সবার সাথে খারাপ ব্যবহার করে। এর জন্য আমি তোমাকে ওদের ওইখান থেকে নিয়ে আসছি। প্রিমিস রাধিকার কথা সব শুনে কিন্তু কোনো কিছু তাকে বলে না। তবে সে মনে মনে ভেবে নেয় এই গ্রুপের পোলাপাইনদের সে একটা উচিত শিক্ষা দিবে, যাতে রাধিকা এটা মনে না করে যে সে একটি কমজোর ছেলের সাথে বন্ধুত্ব করেছে। এরপর প্রিমিস ভাবে তার আসল পাওয়ার ব্যবহার করে সে একটা বদলা নিবে। আচ্ছা প্রিমিস, আমি কলেজের হোস্টেল ছেড়ে দিব ভাবছি। আর হ্যাঁ, আমি কলেজের আশেপাশে একটা সিঙ্গেল রুম খালি পাইছি, কিন্তু সেখানে নেটওয়ার্ক তেমন নাই আর কিছু ফ্যাসিলিটিসও নাই। তাও আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো। প্রিমিস যখন এই কথা শুনে সে খুশি হয়ে যায়, কারণ এটা রাধিকার জন্য ভালো হবে। তাহলে ওই বদমাশ ছেলেগুলো রাধিকাকে আর ডিস্টার্ব করতে পারবে না। কিন্তু প্রিমিস জানে কলেজের পাশের রুমগুলো অতটা ভালো না, তাই সে নিজে ভাবে সে একটা ফ্ল্যাট কিনবে আর সেখানে রাধিকাকে থাকতে দিয়ে তাকে একটা সারপ্রাইজ দিবে। আচ্ছা রাধিকা, তাহলে চলো এখন আমরা আমাদের বাসায় চলে যাই। এরপর তারা কিছুক্ষণ কথা বলে তাদের বাসায় চলে যায়। এরপরের দিন প্রিমিস কলেজে যায়নি, সে সরাসরি একটি ট্যাক্সি নিয়ে গোল্ডেন লিফ হাউসে চলে যায়। গোল্ডেন লিফ হাউস হচ্ছে একটি কোম্পানি যেখানে ফ্ল্যাট বিক্রি করা হয় অনেক সুন্দর সুন্দর। এরপর প্রিমিস কোম্পানির অফিসে চলে যায়। প্রিমিস আগে শুনেছিল এই কোম্পানির লোকে তাদের কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু প্রিমিস যখন তাদের অফিসে যায় তার দিকে কেউ ঘুরেও তাকায় না। আর সে কিছুক্ষণ ওয়েট করে, সে অফিসের লোকদের কাছে যেতে নেয়। আর ঠিক ওই সময় একটা মেয়ের সাথে তার ধাক্কা লাগে। আরে ভাই, তুই কি চোখে দেখিস না নাকি? কি একটা অবস্থা! এতে কুতিক না দেখাই হাঁটা শুরু করে দেয়, আবার আমার জুতার মধ্যে পাড়া দিছে। তুই জানোস আমার জুতার দাম কত? সরি, আমি আসলে দেখি নাই, বুঝতে পারি নাই, ধাক্কা লেগে যাবে। আরে যার তার সাথে এত কথা বলার কি আছে? চলো আমরা সামনে যাই, এখানে ওর সাথে সময় নষ্ট করে লাভ আছে নাকি? কোথায় থেকে আসে এরা আল্লাহ ভালো জানে। গোল্ডেন লিফ হাউসের ম্যানেজার যখন দূর থেকে এদেরকে প্রিমিসের সাথে কথা কাটাকাটি করতে দেখে, সে সাথে সাথে এখানে এসে উপস্থিত হয়। আর সে ওই দুজন মহিলাকে স্বাগতম করতে থাকে, কিন্তু সে প্রিমিসের দিকে একটু তাকায়ও না। সে চায় না প্রিমিস আর এক মুহূর্ত এখানে থাকুক। সরি ম্যাডাম, আমাদের অফিসে আপনাদের একটা ব্যাড এক্সপেরিয়েন্স সহ্য করতে হলো। উই আর ভেরি সরি ম্যাম। আপনারা তো জানেন আমাদের হাউজিং কত এক্সপেন্সিভ। তো কিছু লোক আছে যারা এখানে ফ্ল্যাট কেনার বাহানা করে ঢুকে এসি বাতাস খেয়ে চলে যায়। এখন আমাদের আর কি করার, এগুলো সহ্য করতে হয় ম্যাম। ম্যানেজার প্রিমিসকে শোনাতে শোনাতে এই কথাগুলো বলছিল, কিন্তু এইদিকে প্রিমিসের কোনো খেয়ালই ছিল না। তার তো মনে হয়েছে তাকে নিয়ে কোনো কথাই হচ্ছে না। প্রিমিস আরো তাদের দিকে তাকিয়ে
মুচকি মুচকি হাসি দিয়ে বলে, আমি এখানে ফ্ল্যাট কিনতে চাই, এখানে ফ্ল্যাটের দাম কত? প্রিমিস একদম সোজা পয়েন্টে এসে কথা বলে। সেই ম্যানেজার প্রিমিসকে একটু উপর থেকে নিচে তাকিয়ে তারপর তাকে বলে, স্যার আমাদের এখানে সবথেকে সস্তা যে ফ্ল্যাট আছে ওইটার দামই 50 লাখ টাকা। আমার মনে হয় না আপনি এত টাকা দামের ফ্ল্যাট অ্যাফোর্ড করতে পারবেন। এরপর প্রিমিস একটু চুপ থাকে। আর সেই ম্যানেজার ওই দুইটা মহিলার দিকে তাকিয়ে যখন কথা বলা শুরু করবে ঠিক তখন প্রিমিস আবার বলে, আচ্ছা ঠিক আছে, আমি তারপরও এখান থেকে ফ্ল্যাটগুলো দেখতে চাই। এখান থেকে কোনো ফ্ল্যাট আমার পছন্দ হইলে আমি কিনে নিব। প্রিমিস এইগুলা ওই ম্যানেজারকে ইগনোর করে সে সেখান থেকে সোজা চলে যায় টেবিলের দিকে। আর সে সেখানে ফ্ল্যাট ভিজিট করার জন্য তার নাম লেখায়। তবে প্রিমিসকে এইভাবে দেখে ম্যানেজারের ভালো লাগছে না। তার মনে হচ্ছিল প্রিমিস এখানে এসেছে মজা নিতে, ফ্ল্যাট কিনতে আসেনি, শুধু এসির বাতাস খেতে এসেছে। এইদিকে প্রিমিস তার নাম লিখিয়ে সেখানে থাকা একটা টেবিলে বসে ম্যানেজারের জন্য ওয়েট করে। আর ওইদিকে সেই মহিলা দুইজনকে নিয়ে ম্যানেজার একটা টেবিলে বসে তাদেরকে ফ্ল্যাট দেখাচ্ছিল। আরে আমি তো এই ফ্ল্যাটটাই কিনো, আমি এখানে যতবার আসছি আমার এই ফ্ল্যাটটাই অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ ম্যাডাম, এই ফ্ল্যাট তো আমাদের এখানে সবথেকে প্রিমিয়ার একটা ফ্ল্যাট। এটা নেওয়ার জন্য সবাই পাগল থাকে। এই ফ্ল্যাটের ডিজাইন দেখে সবাই ইমপ্রেস হয়ে যায়। ম্যানেজার তাদেরকে ফ্ল্যাটের প্রশংসা করে থাকে এবং সে এই ফ্ল্যাটের সমস্ত সুবিধা তাদেরকে বলে থাকে। সেই সাথে সে এই ফ্ল্যাটের প্রাইসও তাদেরকে বলে। আমাদের ফ্ল্যাটের প্রাইস হচ্ছে 2 কোটি টাকা। আর ম্যাডাম আপনারা যদি এই ফ্ল্যাটটি নিতে চান তাহলে ফ্ল্যাটের দামের 30% মানে 60 লাখ টাকা ডিপোজিট করতে হবে এটা নেওয়ার জন্য। বাপরে, এত দাম হয়ে গেছে এখন। আমি যখন আপনাদের এই ফ্ল্যাটের দামগুলো দেখতেছিলাম তখন তো অনেক কম ছিল। তখনকার কথা আলাদা ছিল, আর এই অ্যাডভার্টাইজমেন্ট তো অনেক মাস আগে ছিল। আসলে এই ফ্ল্যাটের ডিজাইন অনেক সুন্দর তো তাই সবাই জলদি এটা নিয়ে ফেলতেছে। এটা আমাদের স্টকে এখন একটাই আছে, এজন্য কোম্পানি একটু দাম বাড়িয়ে দিচ্ছে। ম্যানেজার ওই মহিলার দিকে তাকায়, মনে করে সে এই ফ্ল্যাট এখন করতে পারবে না, এটা কেনার মতো টাকা হয়তো তাদের নেই। এর জন্য ম্যানেজার তাদেরকে বলে, ম্যাডাম অনেক মানুষ আছে যারা এই ফ্ল্যাটটা দেখার জন্য কেনার জন্য লাইন ধরে আছে। ম্যাম আপনারা যদি এটা কিনতে চান তাহলে 30% পেমেন্ট ডিপোজিট করে দেন, তাহলে কালকের মধ্যে এটা বিক্রি হয়ে যাবে। ম্যানেজারের সমস্ত কথা পিছনের টেবিল থেকে প্রিমিস শুনছিল। ও দেখছিল তাদের অফিসে তেমন মানুষ নেই, তাই একজন আরেকজনের কথা খুব সহজেই শুনতে পাচ্ছিল। আরে এত ভাবিস না, পছন্দ হইলে এখনই নিয়ে নে, বেশি দেরি করলে পরে আর পাবি না, অন্য কেউ নিয়ে নিবে। আপনি প্লিজ এই ফ্ল্যাটটা 10 দিনের জন্য সেল অফ রাখেন। আমি এই 10 দিনের ভেতর 30% টাকা জমা দিয়ে এটা বুক করে রাখবো। ম্যাম আই এম রিয়েলি সরি, বিনা ডিপোজিটে আমি এই ফ্ল্যাট 10 দিন তো দূরের কথা 10 মিনিট আটকে রাখতে পারবো না, এটা আমাদের পলিসির বাইরে। এইটা শুনে সেই মহিলার মন খারাপ হয়ে যায়। সেই টাকা ম্যানেজ করার জন্য তার হাজবেন্ডের কাছে ফোন করে তার আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ শুরু করে দেয়। এইদিকে ম্যানেজার তাদেরকে দেখে ভাবছিল তারা এই ফ্ল্যাটটাকে নেওয়ার জন্য কতটা আগ্রহী। এইদিকে প্রিমিস দূর থেকে দেখছিল ওই মহিলাদের তারা একের পর এক ফোন করছে, কিন্তু প্রিমিস একা তার টেবিলে বসে আছে আর তার কাছে কেউ আসেনি। তাই সে তার ওই টেবিল থেকে উঠে ম্যানেজারের টেবিলের সামনে যায় আর সে ফ্ল্যাটের ডিজাইন দেখে বলে, এই ফ্ল্যাটটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, আমি এই ফ্ল্যাটটা কিনতে চাই। এটা দাম কত? তুমি এই ফ্ল্যাট কিনবে? তোমার মাথা ঠিক আছে তো? সেই মহিলা দুইটা অবাক হয়ে যায়। তারা দুইজন টাকা ম্যানেজ করার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর এইদিকে প্রিমিস এক ঝটকায় বলে ফেলছে সে এই ফ্ল্যাটটি কিনতে চায়। এইদিকে ম্যানেজার প্রিমিসের কথা বিশ্বাসই করতে পারছে না। সে মনে করছে প্রিমিস ইচ্ছা করে মজা করছে। এই দেখো আমাদের সময় নষ্ট করো না, আমাদের আরো কাজ আছে। আরে আমি তোমাদের ফ্ল্যাট কিনতে আসছি, তোমাদের সামনে কাস্টমার খারাপ আছে, আর কি কাজ আছে তোমার? সম্মান দিয়ে কথা বলো, নাইলে আমি তোমাদের হায়ার অথরিটির সাথে কথা বলে তোমার নামে কমপ্লেইন করে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি এই ফ্ল্যাট কিনতে চাও তাই না? তাহলে শুনো, এই ফ্ল্যাটের দাম 2 কোটি টাকা। তুমি টাকা পেমেন্ট করো আর নিয়ে নাও ফ্ল্যাট। এরপর প্রিমিস এই কথা শুনে তার মানি ব্যাগ থেকে ব্যাংকের সুপ্রিম কার্ড বের করে ম্যানেজারকে দেয়। আর এটা যদি মজা হয়ে থাকে তোমার কিন্তু খবর আছে, একদম পুলিশে দিব তোমাকে। ম্যানেজার এটা বলে প্রিমিসের কার্ড তাদের মেশিনের মধ্যে দেয়। আর এইদিকে সেই মহিলাগুলা প্রিমিসের দিকে তাকিয়ে দেখতে থাকে। প্রিমিস এমন একটা ভাব ধরেছিল যেন সে একদম নরমাল। এরপর যখন প্রিমিস তার কার্ডের পিন দিয়ে পেমেন্ট করে দেয়, ম্যানেজার দেখতে পায় তাদের অ্যাকাউন্টে 2 কোটি টাকা জমা হয়ে গিয়েছে। বাপরে, 2 কোটি টাকা ডিপোজিট সাকসেসফুল। এরপর সবাই প্রিমিসের দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন তারা প্রথম এমন কোনো মানুষ দেখলো। 20-22 বছরের একটি ছেলে সবার মুখে একদম তালা লাগিয়ে দেয়। কেউ ভাবতেই পারেনি যে প্রিমিস এত বড়লোক হবে। কি হবে, প্রিমিস যদি রাধিকাকে বলে তার জন্য একটা ফ্ল্যাট কিনেছে, রাধিকা প্রিমিসের আসল পরিচয় জানতে পারলে কি সে প্রিমিসের সাথে থাকবে? কি হতে যাচ্ছে সামনে দেখতে চাইলে সবগুলো পার্ট ধৈর্য সহকারে দেখতে থাকুন। স্যার আপনি কি খাবেন, চা নাকি কফি, আর নাকি ঠান্ডা কিছু খাবেন? স্যার আমি আসলে এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করবেন প্লিজ। স্যার আসেন আমি আপনাকে এই ফ্ল্যাট সম্বন্ধে আরো কিছু বলি। ম্যানেজার প্রিমিসের সাথে যতটুকু সম্ভব মধুর কণ্ঠে কথা বলা শুরু করে দেয়, কিন্তু প্রিমিস তার কথার মাঝে তাকে থামিয়ে সে বলে, আমি জানি এটা কেমন ফ্ল্যাট, এটা আমাকে ইন্ট্রোডাকশন করার কিছু নাই, এটা অতটা সুন্দরও না, ছোট একটা ডিব্বার মতো, কিন্তু আমাদের কলেজের হোস্টেলের থেকে মোটামুটি ভালোই আছে, এর জন্য কিনে নিলাম যাতে কিছুদিন এখানে থাকা যায়। প্রিমিস ম্যানেজারকে পাত্তা না দিয়ে তার কথাগুলো বলে থাকে। তার কথাগুলো শুনে মনে হচ্ছিল ম্যানেজার মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছে। 2 কোটি টাকা দামের একটা ফ্ল্যাটকে ডিব্বা বলা, এই শুনে ম্যানেজার হতাশ হয়ে যায়। তারা জানে না প্রিমিসের আসল পরিচয় কি। ওইখানে থাকা মহিলাগুলো মনে করছে প্রিমিস মনে হয় একটু শো অফ করছে। আরে ভাই, এই ছেলে তো বুঝা শুই না শো অফ করতেছে। 2 কোটি টাকার ফ্ল্যাট কিনে নিজেদের চৌধুরী গ্রুপের মালিক ভাবতেছে। প্রিমিস এটা শুনে মনে মনে অনেক হাসছিল। তার মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য সে কোনো ফিল্মের হিরো হয়ে গিয়েছে।
ভাই আমার মনে হচ্ছে এই ছেলে এগুলা দেখানোর জন্য করতেছে, যশের বসে এগুলা করে ফেলছে। যখন ওর আপু জানতে পারবে এই 2 কোটি টাকা নষ্ট করে ফেলছে, তখন বুঝবে শো অফ কারে বলে। এখন তো শুধু আমাদের সামনে দেখানোর জন্য করতেছে। আমি শো অফ করতেছি, হাহা। এই ফ্ল্যাট কিনা আমার কাছে একটা চিপসের প্যাকেট কেনার সমান। প্রিমিসের এই কথা শুনে সেই মহিলা দুইজন যেন হাসি থামাতেই পারে না। কোথায় 2 কোটি টাকার ফ্ল্যাট আর কোথায় 10 টাকার চিপসের প্যাকেট। আচ্ছা এই ব্যাপার, তাহলে এই হাউজিং এর মধ্যে যে প্লাটিনাম ফ্ল্যাট আছে পারলে ওইটা কিনে দেখাও। এই ছোটখাটো ফ্ল্যাট কেন কিনতেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও কিনে নিতেছি, সমস্যা নাই। স্যার আপনি কি সত্যি প্লাটিনাম ফ্ল্যাট কিনতে যাচ্ছেন? ম্যানেজার খুব খুশি হয়ে প্রিমিসকে এগুলো জিজ্ঞেস করে, আর সে মনে মনে অনেক খুশি থাকে, কারণ ম্যানেজার একটা ফ্ল্যাট সেল করতে পারলে সে সেখান থেকে 2% টাকা সে পায়। তাই সে আর দেরি না করে প্রিমিসকে প্লাটিনাম ফ্ল্যাটগুলো দেখানো শুরু করে দেয়। স্যার এই প্লাটিনাম ফ্ল্যাট আমাদের হাউসিং এর সবচেয়ে সুন্দর আর সবচেয়ে এক্সপেন্সিভ একটা ফ্ল্যাট। এটা আমরা সবাইকে দেখাই না, এগুলো অনেক দামি জিনিস, তো সবাই অ্যাফোর্ড করতে পারে না। আর এই ফ্ল্যাটে সমস্ত ধরনের সুবিধা আছে, যেমন স্পেশাল লিফট, সুইমিং পুল, ইন্টারনেট, এসি, যা যা লাগে একটা ফ্ল্যাটে সব আছে। স্যার আপনি কি কিনবেন এটা? প্রিমিস দেখছিল মেয়েটি কত এক্সাইটেড ছিল এই ফ্ল্যাট বিক্রি করার জন্য। সে ওই সময় যদি মেয়েটিকে তার পা ধরতে বলতো, সে ওইটাই করতো ফ্ল্যাটটি বিক্রি করার জন্য। আর এই ফ্ল্যাট বিক্রি করা এত সহজ না, এত দামি কাস্টমার খুব কম পাওয়া যায়। আর এই ফ্ল্যাটের দাম ছিল 15 কোটি টাকা। তোমার কি মনে হয় আমি এখানে মজা করতে বসে আছি? কত দাম এই ফ্ল্যাটের বলো? মাত্র 15 কোটি টাকা স্যার। আর যদি স্যার আপনি একসাথে পুরোটা পেমেন্ট করেন, আমি তাহলে আপনার জন্য 10% ডিসকাউন্ট করাইয়া দিব। প্রিমিস এটা শুনে তার ব্যাংক ব্যালেন্সের কথা ভাবছিল। তার যতটুকু ধারণা তার কাছে এখনো 490 কোটি টাকার মতো আছে। সে একটুখানি ভাবছিল, সবাই তার দিকে তাকিয়েছিল সে 13 কোটি টাকা দিয়ে এই ফ্ল্যাট কিনবে কিনা। সবাই অপেক্ষা করছিল প্রিমিস হ্যাঁ বলবে নাকি না বলবে। ঠিক সেই সময় প্রিমিস তার ফোন বের করে ঢাকা সিটি ব্যাংকে কল দেয়। হ্যালো ম্যানেজার স্যার, আমি আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিতেছি। এই অ্যাকাউন্ট নাম্বারে 13 কোটি 50 লাখ টাকা ট্রান্সফার করে দেন। আর ট্রান্সফারের সময় ওটিপি আসলে আমি আপনাকে পাঠিয়ে দিব না, আপনি পেমেন্ট করে দিয়েন। 13 কোটি 50 লাখ টাকা অনেক বড় অ্যামাউন্ট হওয়ার কারণে সুপ্রিম কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে না। তাই সে তার ঢাকা সিটি ব্যাংকের ম্যানেজারকে ফোন দেয় হাউজিং কোম্পানির নাম্বারে ট্রান্সফার করার জন্য। আর ম্যানেজার প্রিমিসের নাম্বার সেভ করে রেখেছিল, তাই সে তাকে চিনতে পারে। আর সবাই মনে করছিল প্রিমিস হয়তো মজা করছে এইবার। কিন্তু সাথে সাথে হাউজিং কোম্পানির অ্যাকাউন্টে 13 কোটি 50 লাখ টাকা ঢুকে যায়। আরে ভাই, এই পুরো ফুল পেমেন্ট করে দিয়েছেন স্যার। আল্লাহ, এটা পুরো অবিশ্বাস্য ছিল, আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না। স্যার আপনার পার্সোনাল নাম্বারটা কি দেওয়া যাবে? এরপর ম্যানেজার প্রিমিসের সাথে একটু মেশা ট্রাই করলে প্রিমিস ওই অফিস থেকে বের হয়ে নিচে চলে আসে। এইদিকে প্রিমিস চলে যাওয়ার পর ওই 2 মহিলা নোটিস করে প্রিমিস তাদের পছন্দের ফ্ল্যাটটিও কিনে নিয়েছে। এর জন্য তাদের মনে রাগ আর চোখে পানি এসে পড়ে একসাথে। তারা তাদের পছন্দের বাড়ি কিনতে না পারায় এখানে তারা থাকতে লজ্জা পাচ্ছিল। আর এইদিকে প্রিমিস যখন হাউজিং এর বাইরে দাঁড়িয়ে ছিল, সে একটা মহিলাকে হাউজিং এর ভিতরে ঢুকতে দেখে। সেই মহিলাটি ছিল আর কেউ না, কোয়েলের আন্টি। সে অফিসের ভিতর ঢুকে সেই মহিলা দুজনের সামনে যায়। তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? আমাকে খুইলা বলো। ওই মহিলা কোয়েলের আন্টিকে এইগুলো সব বলতে পারবে না যে তার হাজবেন্ড তাকে ফ্ল্যাট কিনে দিতে পারেননি, এমনকি ছোট্ট একটা ছেলের কাছে এইভাবে অপমানিত হয়েছে। আরে কিছু না, আমার চোখের মধ্যে একটু ময়লা ঢুকছিল তো এর জন্য এমন হইতাছে। আচ্ছা সিস্টার, তুমি আর তোমার হাজবেন্ড এখান থেকে ফ্ল্যাট কিনতে চাইছিলা তাই না? কিন্তু এখানে ফ্ল্যাট কিনা তো অনেক কঠিন ব্যাপার। ঢাকা শহরের বড় লোক প্রবাসীরা এখানে এসে ফ্ল্যাট কিনে। হ্যাঁ জানি, এইখানকার ফ্ল্যাটগুলো অনেক সুন্দর আর অনেক দামি। আমরা একটা ফ্ল্যাট নিয়ে নিছি। মহিলা কোয়েলের আন্টিকে মিথ্যা কথা বলে এই দিক সেই দিক দেখতে থাকে। আর এইদিকে প্রিমিস ফ্ল্যাট কেনার পর সে ভাবে তার একটা গাড়ি কেনার দরকার। এর জন্য প্রিমিস গাড়ি কেনার জন্য সে একটি বড় শোরুমে যায় এবং সে একটি গাড়িও পছন্দ করে ফেলে। কিন্তু সে আবার ভাবে সে যদি এখান থেকে গাড়ি কিনে তাহলে তো সে অন্য সব বড় লোকদের মতোই হয়ে যাবে। তাই সে ভাবে সে একটি কাস্টমাইজ গাড়ি বানাবে। আমি একটা এখান থেকে গাড়ি বানায় নিতে চাই, মানে একটা কাস্টমাইজ কার লাগবে আমার। প্রিমিসের কথা শুনে গাড়ির শোরুমের ম্যানেজার হেসে ফেলে। কিন্তু যখন প্রিমিস ওনার দিকে একটু রাগের নজরে তাকায়, তখন ম্যানেজার ভাবে প্রিমিস আসলে মজা করছে না। এরপর সেই ম্যানেজার তার ডিজাইনের মতো সবকিছু মিলিয়ে হিসাব করে বলে গাড়ির দাম 1 কোটি টাকা। আচ্ছা ঠিক আছে, আমি আমার অ্যাকাউন্ট নাম্বার ট্রান্সফার করে দিচ্ছি। আর আমার নাম্বার লিখে রাখেন, গাড়ি বানানো হয়ে গেলে আমাকে একটা ফোন দিয়েন। এরপর প্রিমিস তার অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। আর এইবারও সেম এই অদ্ভুত কাণ্ড দেখে এখানকার সবাই একদম অবাক হয়ে যায়। এরপর প্রিমিস শোরুম থেকে বের হয় আর সে চিন্তা করছে আজকে একটু বেশি খরচা হয়ে গিয়েছে। সে কলেজ যাওয়ার জন্য ট্যাক্সি খুঁজছিল। ঠিক তখন তাকে রিমিনি কল দেয়। রিমিনি হচ্ছে প্রিমিসদের চৌধুরী কোম্পানির ঢাকা সিটির ডকুমেন্ট ম্যানেজার। পার্ট 13 ও 14 তাকে দেখানো হয়েছিল। এরপর রিমিনি মেয়েটি প্রিমিসকে ফোনের মধ্যে বলে তার সাথে কথা আছে। আর প্রিমিসও সাথে সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে রিমিনি তার গাড়ি নিয়ে চলে আসে। স্যার একটু লেট হয়ে গেল, সরি স্যার। আচ্ছা স্যার আপনি কেমন আছেন? আচ্ছা সমস্যা নাই, ব্যাপার না, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আপনি কিছু কি বলবেন? হ্যাঁ স্যার বলবো, আপনি গাড়ির ভিতরে আসেন। এরপর তারা দুইজন গাড়ির মধ্যে উঠে যায় আর রিমিনি গাড়ি চালানো শুরু করে দেয়। কি এমন বলবে রিমিনি প্রিমিসকে যে তাকে গাড়িতে নিয়ে ঘুরতে আসলো? আর এইদিকে রাধিকার কি? আচ্ছা তাহলে বলেন কি যেন বলবেন আপনি? কোনো ইমার্জেন্সি কিছু? আমাদের কোম্পানির কোনো ম্যাটার? না স্যার, কোম্পানির কোনো সমস্যা না। আমি বলতেছি স্যার, এত তালা কিসের? স্যার আপনি কি ব্যস্ত নাকি? যদি ব্যস্ত হন তাহলে থাক। না তেমন ব্যস্ত না, আপনি কি যেন বলছিলেন তাই জিজ্ঞেস করলাম। প্রিমিস রিমিনির কথা শুনে একটু অন্যরকম ফিল করছিল। তার আজকের কথাবার্তার স্টাইল একটু অন্যরকম ছিল। তবে প্রিমিস গাড়ির মধ্যে এসির বাতাস খেয়ে গাড়িতে ঘুরতে আর রিমিনির সাথে কথা বলতে তার ভালোই লাগছিল। স্যার আমি আপনাকে পছন্দ করি, আপনাকে আমার অনেক ভালো লাগে। স্যার আপনি কি আমার সাথে প্রেম করবেন?
আপনি চাইলে আমার সাথে কোনো হোটেলেও যাইতে পারেন। প্রিমিস এই কথা শুনে অবাক হয়ে যায়। যদিও রিমিনি দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু প্রিমিস এত সহজে নরম হওয়ার ছেলে না। প্রিমিসের যা সম্পত্তি টাকা পয়সা আছে তা দেখে যে কোনো মেয়ে প্রিমিসের প্রেমে পড়ে যাবে। আর প্রিমিস ছেলে হিসেবেও অনেক ভালো। আসলে রিমিনি, আমি তোমাকে নিয়ে তেমন কিছু ভাবি নাই। তুমি দেখতে খুবই সুন্দর, কিন্তু আমি আসলে তোমাকে নিয়ে এরকম কিছু এখনো ভাবি নাই। স্যার, আপনি চাইলে আরেকবার ভাবতে পারেন। আমি আপনাকে অনেক ভালোবাসবো। আই এম সরি, আমি আসলে এখন এগুলার মধ্যে ইন্টারেস্ট ফিল করতেছি না। এরপর রিমিনি প্রিমিসকে আর জোর করে না, কারণ প্রিমিসের সাথে বেশি রকম করলে তার চাকরিও যেতে পারে। তাই এই ব্যাপারে সে আর মুখ খুলে না, আর প্রিমিস তার মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। কিছুক্ষণ পর রিমিনি তার গাড়ি শহরের একটি বড় শপিং মলে গিয়ে রাখে, আর তারা ওই শপিং মলের ভিতরে একটা জামা কাপড়ের দোকানে ঢুকে। সেটা দেখে প্রিমিস মনে মনে ভাবে, আরে ও আমাকে জামা কাপড়ের দোকানে কেন নিয়ে আসলো? ও কি আমাকে ওর জন্য জামা কাপড় কিনে দেওয়ার জন্য নিয়ে আসলো নাকি আবার? প্রিমিস এগুলা ভাবতে থাকে আর আশেপাশে তাকাতে থাকে। কিছুক্ষণ পর ওই দোকানের ম্যানেজার আসে, আর সে রিমিনিকে দেখে অবাক হয়ে বলে, আরে ম্যাডাম, আপনি এখানে হঠাৎ কি মনে করে এখানে আসলেন? আরে ও কি ম্যাডাম বলতেছে? ও কি এখানকার রেগুলার কাস্টমার নাকি? প্রিমিস স্যার, আমি এই শপের ইনচার্জ, আর আজকে এখানে একটা কাজে আসছি, আর সেটা আপনার জন্যই। আমার জন্য? আমার এই সবের সাথে কি কাজ? প্রিমিস রিমিনির কথা কিছুই বুঝতেছে না। এই শপের মধ্যে তার আবার কি কাজ থাকতে পারে? এদিকে রিমিনি এই শপের ম্যানেজারের দিকে তাকিয়ে বলে, তানভীর সাহেব, আজকে থেকে প্রিমিস স্যার আমাদের এই শপের মালিক। আজকে থেকে উনি যা বলবে আমাদের তা ফলো করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। ম্যানেজার প্রিমিসের দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই ছেলে তো চৌধুরী পরিবারের ছেলে। তারপর যেহেতু রিমিনি প্রিমিসকে তার সামনে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে, সে তো মানতে বাধ্য। কিন্তু রিমিনি, আমি একটা জিনিস বুঝি নাই, আমার কি করতে হবে আসলে? আরে স্যার, এই অর্ডার উপর থেকে আসছে, এর জন্য আমি আপনাকে এখানে নিয়ে আসছি। উপর থেকে অর্ডার আসছে যে আজ নয়তো কাল আপনার পরিবারের কাজ সামলাইতে হবে। আপনার পরিবারের ম্যানেজমেন্ট চাচ্ছে আপনি এই ছোট কাজ দিয়ে শুরু করেন, পরে আস্তে আস্তে আপনার কাজ আরো বড় হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। রিমিনি যা করলো তা শুনে প্রিমিসের মনে হলো তার পরিবারের ডিসিশনই ঠিকঠাক। আজ নয়তো কাল তাকে এটা সামলাতেই হবে। ঠিক আছে স্যার, তাহলে। আর স্যার, আমি 1 মাসের জন্য ক্রিম দিয়ে যাব আমার পরিবারের একটা ম্যাটার। এরপর রিমিনি তার গাড়ির চাবি প্রিমিসের হাতে দিতে চায়, আর সেটা দেখে প্রিমিস অবাক হয়ে যায়। প্রিমিস প্রথমে রিমিনির গাড়ির চাবি দিতে লজ্জা পাচ্ছিল। তারপর যখন সে ভাবলো তার গাড়ি বানাতে আরো দেরি হবে, তাই সে রিমিনির গাড়ির চাবি নিয়ে নেয়। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমাদের দেখা আবার 1 মাস পরে হচ্ছে, আর ম্যানেজার আপনাকে সব বুঝিয়ে দিবে, তারপর আপনি আপনার মন মতো কাজ করেন। এরপর সেখানে তারা আর কিছুক্ষণ কথা বলে এই শপিং মল থেকে বের হয়ে সোজা এয়ারপোর্টে যায় রিমিনিকে পৌঁছে দেওয়ার জন্য। সেখানে থেকে ফেরার সময় প্রিমিস একটা দামি রেস্টুরেন্টে যায় তার আর রাধিকার জন্য খাবার কেনার জন্য। তারপর সে তার গাড়ি সেখানে রেখে এক জায়গায় পার্ক করে, আর যখনই সে রেস্টুরেন্টে ঢুকবে তার পায়ের সামনে 10 টাকার একটা নোট পড়া দেখে। সে যখন ওই টাকাটা তুলতে যায়, আর তার পিছন থেকে একটা মেয়ে বলে, প্রিমিস, তুমি কি এখানে টাকা দিতে আসছো? এটা কি ভিক্ষা করার জায়গা? প্রিমিসের হাতে যে 10 টাকার নোটটি ছিল সে পিছনে ঘুরেই দেখে সেখানে কয়েকজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, আর তারা সবাই তার কলেজের একটা গ্রুপের মেম্বার। আর সেখানে সেই গ্রুপের লিডার ভূমিকাও ছিল। দেখছো এই ছেলের মাথায় কত বুদ্ধি, ও জানে এখানে সব বড়লোকরা খাইতে আসে, এর জন্য তো অনেক কেউ না কেউ 10 টাকা 20 টাকা এমনি দিয়ে দিবে। আরে হ্যাঁ ভাই, এখানে যদি ওরে কেউ 10 টাকা করে দেয়, 30 জনে দিলে ওর 200 টাকা হয়ে যাবে। ওর জন্য এই 200 টাকা অনেক। আচ্ছা প্রিমিস, একটা কথা বলতো, এই ডাবে টাকা জমায় তুই কয় টাকা জমাইছ? সবাই প্রিমিসকে ভিখারির মতো আচরণ করছে। ভূমিকাও প্রিমিসকে খারাপ নজরে দেখছে। সে ভাবে নাই প্রিমিস নিচে নামতে নামতে এতটা নামবে। প্রিমিস আর তার বোনের মধ্যে যে খেলা চলছিল সেটা ভেবেই ভূমিকার মুখে মুচকি হাসি চলে আসে। যদি তার বোন এমন একটা ভিখারির সাথে ঘোরাঘুরি করে, এটা যদি অভিজিৎ দেখে ফেলে, তাহলে সে বড় একটা ঝাটকা খাবে। এটা ভেবেই সে হাসছিল। প্রিমিস, অনেক হইছে, তুমি এবার এখান থেকে যাও। আমরা তোমারে 50 টাকা দিতাছি, এখান থেকে চুপচাপ যাও। আবার কালকে এসো, এখান থেকে যাও এখন। ভূমিকা তার এক বন্ধুর কাছে থেকে 50 টাকা নিয়ে প্রিমিসকে সাথে থাকে। প্রিমিস কোনো ঝামেলা না হোক এটা ভেবে তার কাছ থেকে টাকা নিয়ে নেয়, কিন্তু তার মনে মনে অনেক রাগ হতে থাকে। তুই আমারে 50 টাকা দেখাইতাছো? তোর মনে হয় আমি এখানে ভিক্ষা করার জন্য দাঁড়ায় আছি? মনে হয় তুই ওই দিন রেস্টুরেন্টে ইয়াসমিনের হাতে থাপ্পড়ের কথা ভুলে গেছো। প্রিমিস টাকা নেওয়ার পরেও সেখানে চুপচাপ দাঁড়িয়েছিল। কি হইছে? এখনো এখান থেকে কেন যাচ্ছ না? এখন কি এখান থেকে যাওয়ার জন্য আরো 50 টাকা লাগবে নাকি? ভূমিকা সবার সামনে রাগ দেখিয়ে তাকে এগুলা বলে। প্রিমিস এখানে দাঁড়িয়ে আছে এমন না তাদেরকে অপমানের জবাব দিবে বা কিছু বলবে, কিন্তু প্রিমিস এখানে নিজেও দাঁড়িয়ে থাকতে চায় না, কারণ তার গাড়ি এখানে রয়েছে। সে চাইলেও এখানে তার গাড়ি সবার সামনে দিয়ে নিয়ে যেতে পারবে না। সবাই তার এই দামি গাড়ি দেখলে পরে সে বিশাল ঝামেলায় পড়ে যাবে, আর আসল পরিচয় সবাই জেনে যাবে এবং প্রশ্নের জবাবও দিতে হবে। কিন্তু এখন প্রিমিস তার আসল পরিচয়ে আসতে চাচ্ছে না। শুনো নাই তুমি আমি কি বলছি? যাও এখান থেকে। ভূমিকা প্রিমিসের সাথে আবারও চিল্লায়। সে প্রিমিসকে এইভাবে কথা শোনাতে শোনাতে অভ্যস্ত হয়ে গিয়েছে। সে প্রিমিসকে সিরিয়াসলি নেয় না। সে যদি জানতো প্রিমিস এত টাকার মালিক, সে প্রিমিসের জুটা খাবার খেতেও রাজি হতো। প্রিমিস ভাবছে সে তার গাড়ি এখানে রেখে দূরে কোথাও যেতে। যখন তারা রেস্টুরেন্টে ঢুকে
যাবে সে তার গাড়ি নিয়ে এখান থেকে চলে যাবে। যখনই প্রিমিস যেতে নেয় সেখানে একজনের আওয়াজ আসে। এই ভূমিকা, আমি আইসা পড়ছি। প্রিমিস এই আওয়াজ শুনে থেমে যায়, আর সে যখন মেয়েটিকে দেখে সে আর কেউ না অদিতি। অদিতি ভূমিকার এক ছোট বোন, সে তার কলেজেই পড়ে। আগেও প্রিমিসের সাথে তার পরিচয় হয়েছিল। তারপর ওই মেয়েটি প্রিমিসের সামনে এসে বলে, প্রিমিস, তুমি ওইখানে আসছো? হ্যাঁ, আমিও এখানে আসছি। আসলে অদিতি প্রিমিস এখানে খাবার খাইতে আসে নাই, মানুষের কাছ থেকে ভিক্ষা নিতে আসছে। আচ্ছা, তো কি হইছে? প্রিমিসও তো আমাদের টিমের মেম্বার, আজ ও আমাদের সাথে খাবার খাবে। এইটা শুনে ভূমিকার বন্ধু শানের মাথা একদম গরম হয়ে যায়। সে আবার অদিতিকে পছন্দ করে। প্রিমিস আর অদিতি একসাথে বসে খাবে এটা সে মানতে পারছে না, আর ভূমিকাও মানতে রাজি না। তবে অদিতির কথা বলে তাকেও মানিয়ে নেয়। এইবার ডিসিশন প্রিমিসের, সে তাদের সাথে বসে খেতে চায় না। এর মানে এই না যে সে অদিতির সাথেও খেতে চায় না। তার আজকে রাধিকার সাথে দেখা করতে যেতে হবে। কিন্তু যেখানে ভূমিকা রাজি হয়ে গেছে সেখানে প্রিমিস আর কি বলবে। অদিতি, তোমরা এনজয় করো। আরে এই ফকিরকে তোমরা এত বড় রেস্টুরেন্টে কেন নিয়ে আসছো? আর নিয়ে এসছো তো ভালো কথা, একটা ভালো জামা পরতে বলবা না? আরে জিসান, আর বলো না, ওরে আমার রেস্টুরেন্টে আনি নাই। ও রেস্টুরেন্টের বাইরে দাঁড়ায় মানুষের কাছে ভিক্ষা দিতেছিল। আরে ভাই, ও মানুষের কাছে ভিক্ষা করতেছিল, ওরে 100-200 টাকা দিয়ে আসতা। এত দামি রেস্টুরেন্টের ভিতরে নিয়ে আসার কি আছে? ও জানে এখানের খাবার কত দাম। আমরা ওরে টাকা দিয়ে এই রেস্টুরেন্টে ঢুকছিলাম, ওরে আমাদের সাথে নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। অদিতির জন্য সব হইছে, ওর জন্য আমরা ওরে এখানে নিয়ে আসছি। ভূমিকার নতুন বয়ফ্রেন্ড হচ্ছে এই জিসান। প্রিমিসকে এই জিসান আগে থেকেই দেখেছে তাদের কলেজের বাস্কেটবল টিমের সাথে। প্রিমিসের গরিবী হালত সম্বন্ধে আগে থেকে সব জানতো, তাই প্রিমিসকে দেখেই জিসান রেগে যায়। ভাই, দেশে কত ল্যাংড়া লুড়া মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, ভিক্ষা করে তো ওদের কাজ। ওর মতো একটা সুস্থ সবল মানুষ ভিক্ষা করে ভাই। জিসান প্রিমিসকে অপমান করে কথা শোনায়, কিন্তু প্রিমিসের এতে কোনো যায় আসে না, কারণ তার নজর ছিল এই রেস্টুরেন্টের টেবিলের মধ্যে একটা লোকের দিকে। ওই লোকটি প্রিমিসের দিকে ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে দেখছিল। প্রিমিসও তাকে দেখছিল। কিছুক্ষণ পর প্রিমিস লোকটিকে চিড়ে ফেলে। প্রিমিস তার দিক থেকে চোখ সরানোর আগে লোকটি টেবিল থেকে উঠে প্রিমিসের দিকে আসা শুরু করে, আর প্রিমিসের হার্টবিট বেড়ে যায়। কারণ লোকটি এখানে আসলে প্রিমিসের আসল পরিচয় ফাঁস হয়ে যাবে। আচ্ছা, এই ছেলে যেহেতু এখানে এসেই পড়েছে, তাহলে এরে বলো ফ্রিতে খাবার যেন খাইয়েই যায়। আর শুনো, আমার এখানে আমার আরো অনেক হাই স্ট্যাটাস ফ্রেন্ডস আসবে, এই টেবিলে ওরে জায়গা দিতে হবে না। ওরে বলো অন্য টেবিলে গিয়ে বসতে। প্রিমিস এই সুযোগটি খুঁজছিল এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য, কারণ তাকে যে লোকটি দেখে ফেলেছে সে আর কেউ না, তাদের ঢাকা সিটি চৌধুরী গ্রুপের একজন কর্মকর্তা। সে যদি তার বন্ধুদের মাঝে এসে তার সাথে কথা বলে তাহলে তার গোপন রহস্য প্রকাশ পেয়ে যাবে। আচ্ছা, কোনো সমস্যা নাই, তোমরা এখানে সবাই মিলে এনজয় করো, আমি চলে যাচ্ছি। আমার অন্য টেবিলে যাওয়ার কোনো দরকার নাই, তোমরা থাকো, আমি গেলাম। এই না, এখানে যেহেতু আইসা পড়ছো, খাবার খাইয়া যাইবা। আমরা তোমার মতো না যে খাবার না খাইয়া এখান থেকে বের করে দিব। তুমি চুপচাপ সামনের ওই টেবিলে গিয়া বসো, আমরা ওইদেরকে দিয়ে তোমার খাবার পাঠিয়ে দিব না। প্রিমিস ভূমিকার কথা শুনে ওইখান থেকে একটু দূরে একটা টেবিলে গিয়ে বসে এবং নিজেকে একটু লুকানোর চেষ্টা করে, কিন্তু ওই লোকটি প্রিমিসের দিকেই আসা শুরু করে। প্রিমিসের মনে হচ্ছিল এইবার তার পর্দা ফাঁস হয়ে যাবে, তাই সে এত কিছু না ভেবে দরজা দিয়ে সোজা রেস্টুরেন্টের বাইরে চলে আসে, আর তারপর এক চিপায় গিয়ে দাঁড়ায় যাতে তাকে কেউ দেখতে না পায়। কিন্তু সেই লোকটি ওইখানে উপস্থিত হয়। আরে স্যার, আপনি এখানে? আমি আপনাকে দেখে অবাক হয়ে গেছি। হ্যাঁ, আমি। কিন্তু আপনি এখানে কি করতেছেন? স্যার, আমি তো এখানে ফ্যামিলি নিয়ে লাঞ্চ করতে আসছি। অনেকদিন পর স্যার একটু ফ্যামিলির সাথে বের হলাম। ফ্যামিলিকে তেমন সময় দেওয়া হয় না কাজের চাপে, তাই ভাবলাম স্যার আজকে ওদেরকে একটু টাইম দেই। ও আচ্ছা, খুবই ভালো ব্যাপার। আমি এখানে আসলে আমার ফ্রেন্ডদের সাথে আসছি। ও সরি স্যার, সরি, আমি আসলে বুঝতে পারি নাই। আমার চোখ আসলে আপনার দিকে নজর পড়ছে, তো তাই নিজের আটকে রাখতে পারি নাই। আপনার সাথে দেখা করতে আইসা করছি। স্যার কিছু মনে করেন না, আমি আর আপনাকে ডিস্টার্ব করবো না। এটা বলার পর সেখানে প্রিমিস কিছু বলার আগেই সেই হোটেলের সামনে গাড়ি পার্কিং এর লোক এসে প্রিমিসকে বলে, এই যে স্যার, আপনার গাড়ি চাবিটা দেন, আমি আপনার গাড়িটা সেফ জায়গায় রেখে আসি। এখান থেকে গাড়ি হারিয়ে যাওয়ার চান্স থাকে। প্রিমিস লোকটিকে দেখে খুশি হয়, কারণ ভালোই হয়েছে যে লোকটি এখানে এসে তার কাছে গাড়ির চাবি চাচ্ছে। যদি প্রিমিসকে এইখানে না পেয়ে রেস্টুরেন্টের ভেতর তার বন্ধুদের মাঝে চাবি চাইতো তাহলে তো সর্বনাশ হয়ে যেত। এরপর প্রিমিস পার্কিং আলাকে তার গাড়ির চাবি দিয়ে দেয় আর তাদের কোম্পানির লোকটিকে বিদায় দিয়ে দেয়। তারপর পার্কিং আলাকে বলে, আচ্ছা শুনেন, আপনি গাড়ি পার্কিং করে চাবি আপনার কাছে রেখে দিবেন, আর চাবি দেওয়ার জন্য আমাকে ভিতরে এসে ডিস্টার্ব করবেন না। আমি নিজে আপনার কাছ থেকে গাড়ির চাবি নিয়ে যাব। এরপর প্রিমিস রেস্টুরেন্টের ভিতরের দিকে ঢুকতে থাকে, আর এদিকে অদিতি ওদের কাণ্ড দেখে অনেক রেগে যায়। সেখানে সবাই চাইছে প্রিমিস আলাদা টেবিলে বসুক। অদিতির এই বিষয়টি খারাপ লাগে অনেক, তাই সে বলে, আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে না তোমরা তোমাদের লিমিট ক্রস করতেছো? আমরা তো সবাই এখানে বন্ধু, আর প্রিমিসও আমাদের একজন বন্ধু, কিন্তু তোমরা ওর সাথে কেনই মুন্ডা বার করতেছো? তোমাদের আচরণ দেখলে মনে হয় ও তোমাদের চাকর। আমরা তো ওরে এখানে ইনভাইট করি নাই, ও নিজে এখানে আইসা হাজির হইছে, আর আমরা ওকে তোমার জন্য এখানে নিয়ে আসছি। ওর আমাদের সাথে চলার মতো ক্ষমতা নাই, তুমি বুঝো না? অদিতি কোনো ভাষা খুঁজে পায় না ওদেরকে বলার। এইদিকে প্রিমিস আবার সেই টেবিলে গিয়ে বসে, আর সে দেখতে পায় তাদের কোম্পানির সেই লোকটা তার ফ্যামিলি নিয়ে আড্ডা দিচ্ছে। সে ওইগুলা দেখে হাসছিল, আর ঠিক ওই সময় সেই টেবিলে অদিতি এসে হাজির হয়। আরে অদিতি, তুমি এইখানে কেন? ওইখানে ওরা কত মজা করতেছে, তুমি ওদের সাথে গিয়ে আড্ডা দাও। আমার এইখানে থাকলে তোমার আরো সমস্যা হবে। আরে কিছু হবে না, আমার ওদের সাথে ভালো লাগতেছে না। ওরা কেমন জানে আমি তোমার সাথে থাকি। অদিতিকে প্রিমিসের সাথে দেখে তাদের বন্ধুদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভূমিকা এই টেবিলের সামনে এসে অদিতিকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, কিন্তু অদিতি তার সাথে যাওয়ার জন্য রাজি না। প্রিমিস এটা দেখে খুবই আনন্দ পাচ্ছিল।
কোনো সমস্যা হবে না, আমি এইখানে একাই খাইতে পারবো। তুমি ওদের সাথে যাও, তোমাকে ওরা অনেক মিস করতেছে। প্রিমিস খুব সুন্দর করে বুঝিয়ে বলে। আর এইদিকে রেস্টুরেন্টের মধ্যে হাজির হয় একটি ছেলে। ছেলেটি খুবই স্টাইলিশ দেখতে। আর সেই ছেলেটিকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য জিসান বলে, এ হচ্ছে আমার ভাইয়ের বন্ধু সিফাত। ও ছোটবেলায় আমার সাথেই লেখাপড়া করতো, পরে ও দেশের বাইরে সুইজারল্যান্ডে চলে যায়, এখন দেশে ফিরেছে, এখানেই বাবার বিজনেস হ্যান্ডেল করবে। জিসান যখন তার বন্ধু শিফাতের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছিল, তখন শিফাতের নজর চলে যায় প্রিমিসের টেবিলে সেই অয়তির দিকে। ভূমিকা অয়তিকে সেইখান থেকে আসার জন্য জোর করে, কিন্তু অয়তি সেটা মানতে চায়নি। তবে প্রিমিস তাকে মুচকি হাসি দিয়ে যেতে বলার পর সে ভূমিকার সাথে গিয়ে আবার তার বন্ধুদের সাথে টেবিলে গিয়ে বসে। শিবা, তুমি এইদিকে আইসা বসতে পারো, আমি তোমার জন্য খালি করে দিতেছি, তুমি এখানে এসে বসো অতিথির পাশেই। ভূমিকার বয়ফ্রেন্ড জিসান আগে থেকেই শিফাতকে অয়তির কথা বলে রেখেছিল। অয়তিকে একই ছবি দেখে পছন্দ করে ফেলেছিল শিফাত, এবং অয়তির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু অয়তি শিফাতকে পাত্তাও দেয় না। শিফাত তাদের সম্পত্তি, টাকা পয়সার গুণগানকারী থাকে, কিন্তু অয়তি এগুলা কিছুই না খেয়াল করে সে ওই প্রিমিসের টেবিলের দিকে তাকিয়ে থাকে। তার মনে চাচ্ছিল সে প্রিমিসের সাথে গিয়ে বসে থাকতে। এইগুলা দেখে শিফাত চলতে থাকে আর মনে মনে বলে, আরে এই ছেলের দিকে তাকিয়ে রইছে অদিতি, ওই ছেলের অঙ্কার তো আমার আন্ডারপ্যান্টের সমানও হবে না, ওর দিকে তাকিয়ে থাকার কি আছে? শিফাত মনে মনে এগুলা ভাবতে থাকে আর তার রাগ হতে থাকে। এই সামান্য একটা ছেলের দিকে তাকিয়ে তাকে ইগনোর করছে, এটা তার সহ্য হচ্ছে না। তাই সে জিসানকে জিজ্ঞেস করে, আরে জিসান, ওই যে ওই দিকে একটা টেবিলের মধ্যে যে একটা ছেলে বসে আছে, ও কি আমাদের সাথে আসছে নাকি? ওর সাথে তো আমাকে পরিচয় করায় দিল না। আচ্ছা, ওই ছেলে তো ভূমিকাদের বাস্কেটবলের টিমের একটা মেম্বার। ওদের যত গ্রুপ আছে, পানি টানা থেকে শুরু করে যা কাজ আছে ওকে দিয়েই করায়। তুমি ওর অবস্থা দেখে বুঝতে পারছো না ওর সাথে আমাদের কত পার্থক্য? একটু আগেই নাকি বাইরে ভিক্ষা করছিল, পরে ওর জন্য মায়া হয়েছে, তাই খাবারের জন্য নিয়ে আসছে। শিফাত যখনই প্রিমিসের ব্যাপারে সেইগুলো শুনে সে নিশ্চিত হয়ে যায়। তার সাথে প্রিমিসের মোকাবেলার কোনো কথাই আসে না। প্রিমিস তাদের দিকে একবার তাকায়ও নি। আচ্ছা, তাহলে ওরে এখানে টাকার কি আছে? 150 টাকা দিয়ে বিদায় করে দিলেই তো পারতা। আরে দিয়ে দিছিল ভাই, শানে ওরে প্রথমে 50 টাকা দিয়ে দিছিল। আমি তো দেখে পুরাই অবাক। পরে আমারে ওরা কাহিনী সব শুনাইছে। জানেন তো অতিথির একটু মায়া বেশি, গরিব দেখলেই সাহায্যের হাত বাড়ায় দেয়। আর ওর কপাল এত ভালো, ওই আমাদের সাথে খাইতে আসতে পারছে, না হলে তো জীবনে এইরকম রেস্টুরেন্টে আসতেই পারে। এই গরিবের বাচ্চা প্রিমিসরে আমরা এত অপমান করলাম, ও তারপরও এখানে বসে আছে। ওর তো কোনো ভাই লজ্জা শরম নাই? ওরে আমরা এই টেবিল থেকে অন্য টেবিলে পাঠিয়ে দিলাম, তারপরও এখান থেকে যাচ্ছে না। আরে বাদ দাও, গরিব মানুষ হয়তো এরকম দামি জায়গায় আগে কখনো খায় নাই, তাই এখান থেকে যাচ্ছে না। আরে ভাই, তোমরা এগুলা কি শুরু করলা? ও আমাদের ক্লাসমেট, আমাদের বন্ধু, আমরা একসাথে পড়ালেখা করি। এইভাবে ওই নিয়ে বলা ঠিক হচ্ছে না তোমাদের। আর প্রিমিস তো এখানে আসতেই চায় নাই। আরে অদিতি, যার তার সাথে মিশতে হয় না। ওর অবস্থা তুমি দেখো আর তোমার অবস্থা দেখো। আর এই শরীর নিয়েও ভিক্ষা করতেছে, ওর তো সমস্যা নাই, তাহলে ভিক্ষা করে কেন? ওদের লাইফে কোনো ইচ্ছা নাই, এভাবেই মানুষের কাছ থেকে ভিক্ষা করে খাইবে। একদম ঠিক কথা বলছো বন্ধু। ওদের মতো মানুষের অভ্যাস এমনই হয়, মানুষের কাছ থেকে হাত পাতবো আর ওই টাকা দিয়ে ঘুরবো খাইবো। ওদের থেকে দূরে থাকাটাই অনেক ভালো। প্রিমিস ওদের কথার আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু তারা কি বলছিল না বলছিল এগুলো তার কোনোভাবেই যায় আসে না। উল্টা তার আরো হাসি পাচ্ছিল। প্রিমিস চাইলে এই হোটেল আর এই হোটেলের সমস্ত মানুষের সমস্ত সম্পত্তি কিনে ফেলতে পারবে, কিন্তু তার আর ওদের সাথে এই পার্থক্য ছিল। আমার মনে হচ্ছে এইসব ফালতু লোকেদের নিয়ে আমাদের কথা না বলাই উচিত। ওর কথা বাদ দাও। হ্যাঁ, এবার সিফাত তুমি বলো, তোমার কি অবস্থা? এখানে আসতে এত লেট কেন হলো তোমার? আরে তেমন কিছু না, আমি 2-3 দিন ধরে আব্বুরে বলতেছি নতুন একটা গাড়ি কিনে দাও, কিন্তু আব্বু তো অফিস নিয়ে বিজি। তাই আমি গাড়ির শোরুমে গেছি আর ওইখান থেকে একটা গাড়ি কিনে সরাসরি এখানে আইসা পড়ছি, এর জন্য দেরি হইছে। শিফাত এমন ভাবে গাড়ি কেনার কথা বললো যেন সে একটা টুথব্রাশ কিনছে। সে তার কথার মধ্য দিয়ে বুঝালো এই সব গাড়ি কিনা তার হাতের খেলা, এগুলো তার কাছে কিনা কোনো ব্যাপারই না। আচ্ছা শিফা, তুমি নতুন গাড়ি কিনছো, আমাদেরকে তোমার গাড়ি কি দেখাইবা না? আর তুমি কি গাড়ি কিনছো? টপ ক্লাস লাক্সারি কার ভাই, তোমরা দেখলে বুঝতে পারবা, আমি আর কিছু বলবো না। এটা বলে শিফাত তার হাতের মধ্যে তার গাড়ির চাবি ঘোরাচ্ছিল আর স্টাইল দেখাচ্ছিল। ওদিকে দেখিয়ে দেখিয়ে এগুলো করছিল। এরপর সেখানে তারা সবাই তাদের খাবার খাওয়া শেষ করে। খাবার খাওয়ার পর জিসান সবাইকে বলে, আচ্ছা সবাই চলো আমরা জুস বারে গিয়ে জুস খেয়ে আসি। এইখানে তো বাড়ি খাবার খাইলাম, একটু জুস আর কোল্ড ড্রিঙ্কস খাইলে ভালো লাগবে, আর এটা আমি তোমাদেরকে খাওয়াবো। এরপর শিফাত অতিকে হাত দিয়ে দিতে চায়, কিন্তু অতি মানা করে দেয় আর সে প্রিমিসের টেবিলে চলে যায় আর প্রিমিসকে তাদের সাথে যেতে বলে, কিন্তু প্রিমিস না করে দেয়। তারপর আবার অতি তাকে জোর করে তাদের সাথে যাওয়ার জন্য, সে আর মানা করতে পারে না। এরপর সবাই রেস্টুরেন্টের বাইরে চলে আসে। আরে গাড়ি কই? শিফা, তোমার গাড়ি কোনটা? আমি অনেক এক্সাইটেড। আরে গাড়ি পার্কিং এ আছে, তোমরা এখানে থাকো, আমি আর জিসান মিলে গাড়ি নিয়ে আসতেছি। তারা দুজন গাড়ি আনতে যাওয়ার সময় যখন প্রিমিসের পাশ দিয়ে যাচ্ছিল, তখন প্রিমিস তাদেরকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, পার্কিং ম্যান কি তোমার গাড়ি পার্ক করার জন্য আসছিল? শিফাত প্রিমিসের গলার আওয়াজ প্রথমবার শুনলো। প্রিমিসের কণ্ঠ শিফাতের বুকে গিয়ে লাগে আর তখনই জিসান প্রিমিসকে বলে, এইটা অনেক বড় হোটেল, এখানে দামি লোকেরাই আসে, এখানে শুধু ভিআইপি লোকেরাই তার গাড়ি পার্কিং এর সুবিধা পায়। দুনিয়ার সব খবর জানে না, আবার জ্ঞান দিতে আইসা পড়ছে। এরপর তারা গাড়ি আনতে যায়। প্রিমিসের অনেক হাসি পাচ্ছিল ওদের কথা শুনে। এমন না যে প্রিমিস এগুলো জানে না, কিন্তু প্রিমিস ওদের দুজনের সাথে একটু মজা নিতে চাচ্ছিল। ভূমিকা, শান আর তার বান্ধবী গাড়ি আসার জন্য অপেক্ষা করছিল, আর এদিকে অদিতি প্রিমিসের সাথে পিছনে দাঁড়িয়েছিল। এরপর যখন অনেকক্ষণ ধরে গাড়ি নিয়ে আসছিল না, তখন ভূমিকা জিসানকে ফোন দেয় আর বলে, এই তোমরা
কই আছো দিশান? এখনো আসতেছো না কেন? এই আসতেছি, একটু দেরি হবে। এই গাধা সিফাতের জন্য একটা বিশাল ঝামেলা হয়ে গেছে। আমরা আসতেছি, ওয়েট করো। আরে আমার টেনশন হচ্ছে তো, তুমি বলো কি হয়েছে? আরে সিফাত একটা অনেক বড় ঝামেলা করে ফেলছে। সিফাত ওর গাড়ি পার্কিং থেকে বের করতে গিয়ে একটু বড় অনেক দামি গাড়ির মধ্যে ধাক্কা লাগায় দিছে। ভূমিকা এই কথা শুনে তাড়াতাড়ি ওইখান থেকে তার বন্ধুদের নিয়ে গাড়ি পার্কিং এর ওইখানে চলে যেতে থাকে। প্রিমিস আর অদিতি তাদেরকে এইভাবে যেতে দেখে তারাও গাড়ি পার্কিং এর ওইখানে গিয়ে পৌঁছায়। এরপর ভূমিকা দেখে সিফাত একটি লাক্সারি কারের মধ্যে ধাক্কা লাগিয়ে দিয়েছে। প্রিমিস একটু দূরে দাঁড়িয়ে ছিল। যখন প্রিমিস দেখে সিফাত আর কার না তার নিজের গাড়ির উপর ধাক্কা লাগিয়ে দিয়েছে, তখন প্রিমিসের অনেক রাগ। এই গাড়িটার দাম 2-1 কোটি টাকা তো বেশি হবে। এইটার মধ্যে যে ড্যামেজ হইছে, এখন এটা ঠিক করতে গেলে কমপক্ষে 5-6 লাখ টাকা লাগবে। যার গাড়ি সে তো ছাড়বে না। আরে ভাই, আমি গাড়ি ঠিকই চালাইতেছিলাম, হঠাৎ আমার সাথে কি এমন হয়ে গেল? আর আমি যদি জানতাম এমন কিছু হবে, আজকে আমি তাহলে গাড়ি নিয়ে বেরোতাম না। ভাই আমি এই গাড়ি আগেও দেখছিলাম এক লোকের কাছে। এই গাড়ি তো জার্মান থেকে বানানো। এই গাড়ির দাম মিনিমাম 1 থেকে 1.5 কোটি টাকা হইব। এইটার মধ্যে যেই ড্যামেজ খাইছে এটা তো ঠিক করতে মিনিমাম 7 থেকে 8 লাখ টাকা তো লাগবেই। সিফাত এটা শুনে ঘাবড়ে যায়। এত টাকা জরিমানার কথা শুনে তার মাথার মধ্যে রক্ত উঠে যেতে থাকে। তার শরীর ভয়ে কাঁপা শুরু করে দেয়। এইগুলা চিন্তা করতে করতে সে দুর্বল হয়ে যায় আর সে সেখানে কিছু একটার মধ্যে ঠেলান দিয়ে বসে পড়ে। ও এত বড় লোকের ছেলে না যে পকেটে হাত দিলে 5-6 লাখ টাকা বের করে দিতে পারবে। আরে শিফাত, একটুখানি অস্তে চালাইলে তো এমন অ্যাক্সিডেন্ট হইতো না। তাড়াহুড়া না করলেও পারতাম। সিফাত নিজেও কিছু করে না, এখনো তার বাবার ব্যবসাতেও জয়েন করেনি, তাই সে তার বাবার কাছ থেকে এত টাকা চাইতে পারবে না। ওর বাবার কাছেও 5-6 লাখ টাকা কম অ্যামাউন্ট না। ওর আব্বু যদি জানে তাহলে সিফাতের অবস্থা খারাপ করে ফেলবে। যখন সবাই দেখে সিফাত মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে, তখন বাকিরাও তাকে আর কিছু বলে না। সিফাত তার বন্ধুদের মাঝে ছোট হতে চাচ্ছে না, এমনকি অয়দির সামনে তো কোনোভাবেই ইমেজ ডাউন করা যাবে না। আচ্ছা তুমি এখান থেকে চুপচাপ গাড়ি নিয়ে চলে যেতেছো না কেন? এইখানে তো গাড়ির মালিক আশেপাশে নাই, আর আশেপাশে কেউ এখনো দেখে নাই, তুমি চলে যাচ্ছ না কেন? আর যার কাছে এত দামি গাড়ি আছে সে 5-6 লাখ টাকা তার কি আসে যাবে? প্রিমিস যখন সিফাতের 12টা বাজার মতো চেহারা দেখে, সে তার হাসি মনে মনে আটকে রাখতে পারে না। প্রিমিস এটা ভেবে হাসছিল, মানুষ কত জলদি পাল্টে যেতে পারে। একটু আগে উপরে কি ভাবটাই না ছিল, আর এখন কি হয়ে গেছে। আরে ভাই, তুমি কি পাগল নাকি? তুমি কি দেখো না এখানে আশেপাশে কত সিসি ক্যামেরা লাগানো আছে? আমি যদি এখান থেকে বাইকে যাই আর পরে যদি এই গাড়ির মালিক জানতে পারে, তাহলে আমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারতেছো? আর তোমার তো মান সম্মান নাই, তুমি এগুলা কিভাবে বুঝবা? সিফাত যতই চিল্লাচ্ছিল প্রিমিসের শুনতে তত মজা লাগছিল, কারণ তার এই হালাত দেখে সে মনে মনে হাসি আটকে রাখতে পারছিল না। হ্যাঁ, এখান থেকে ভেগে যাওয়াটা ঠিক হবে না। বড়দের মতো কথা বলো না তো প্রিমিস। যেটা বুঝো না ওইটা নিয়ে কথা বলো না। আমিও ভাবি নাই প্রিমিস, তোমার জামা কাপড়ের মতো জঘন্য তোমার মেন্টালিটি। যদি আমাদের জায়গায় তুমি থাকতা তাহলে কি তুমি বাইরে যেতা? হতেও পারে, তোমার তো শরম লজ্জা নাই। কলেজে কি তোমার এগুলাই শিখাইছে? প্রিমিস, তুমি কি আমারে তোমার মতো ভাবতেছো? আমার কাছে এই 5-6 লাখ টাকা বেশি বড় অ্যামাউন্ট না। আরে এইটা তো আমার 2 মাসের পকেট খরচা। তুমি যেটা 6 মাসে কামাও না, সেটা আমি 1 দিনে কামাই। প্রিমিসের ওর কথা বিশ্বাস হয় না। তার মনে হয় না সিফাতের বাবা বছরেও তাকে 6 লাখ টাকা পকেট মানি দেয়। আর যদি তেমন হতো তাহলে এইভাবে নিজে মাথায় হাত দিয়ে বসে থাকতো না। প্রিমিস চলো আমরা এখান থেকে চলে যাই, তোমার ওদের কথা আর শুনতে হবে না। ওরা ওদের সমস্যা। কার এত বড় সাহস? কে করছে এই কাজ? কে এই গাড়ির সাথে ধাক্কা লাগাইছে? আমি ধাক্কা লাগাইছি, আমি বুঝতে পারি নাই ধাক্কা লেগে যাবে। আসলে আমি ভুল করে এটা করে ফেলছি। আরে ভাই, তুমি কি পাগল নাকি? এত বড় গাড়ি পার্কিং এর জায়গা, মাত্র কয়েকটা গাড়ি, তুমি কি চোখে দেখো না? তোমার এই একটুখানি গাড়ি নিয়ে তুমি এত দামি গাড়ির মধ্যে ধাক্কা লাগিয়ে দিছো। তুমি কি দেখো না? তুমি কি অন্ধ নাকি ভাই? আমি বুঝতে পারি নাই এমন কিছু হয়ে যাবে। এখন আর কি করার বলেন? এখান থেকে এখন কেউ কোথাও যাইতে পারবে না। কেউ যদি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে আমি সরাসরি সিকিউরিটির কাছে দিয়ে দিব। যতক্ষণ না পর্যন্ত এই গাড়ির মালিক আসতেছে, কেউ এখান থেকে এক পাও আগাবেন না। পার্কিং ম্যান ভয় পাচ্ছিল, কারণ গাড়ির যেই ক্ষতি হয়েছে সেটা যদি গাড়ির মালিক এসে দেখে তাহলে সব দোষ তার ঘাড়ে এসে পড়বে। এইদিকে প্রিমিস ভয় পাচ্ছিল যে পার্কিং ম্যান যদি তাকে দেখে ফেলে তাহলে তো সবাই জেনে যাবে তার আসল পরিচয়। তাই প্রিমিস ওইদিকে নিয়ে ওইখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রিমিস অনেক ভয় পাচ্ছিল পালানোর সময় তাকে না পার্কিং ম্যান দেখে ফেলে। যখনই প্রিমিসরা যাচ্ছিল পার্কিং ম্যান তাদেরকে দেখে ফেলে। এই ছেলে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি না কাউরে এখান থেকে যাইতে না করছি। যখন প্রিমিসকে পালিয়ে যেতে দেখে তখন পার্কিং ম্যান মনে করে সেই গাড়ি ভেঙেছে। ওই পার্কিং ম্যানের কাজ ছিল তাদেরকে ধরা। যদি তাকে না ধরে তাহলে সমস্ত মামলা তার উপর এসে পড়বে। এইদিকে প্রিমিস আগে আগে পালাচ্ছিল আর পার্কিং ম্যান তার পেছন পেছন। ভূমিকা, সান, জিসান আর ঈশান সবাই তার পিছন পিছন আসতে থাকে। তারা দেখতে চায় প্রিমিস কেন পালাচ্ছে। এটা খুবই লজ্জাজনক ব্যাপার ছিল, কিন্তু তারা দেখতে চাচ্ছিল পার্কিং ম্যান প্রিমিসকে কিভাবে মার দেয়। এই পাগলে বাড়তেছে কেন? দইরা কতগুলা মার দিলে ভালো হইব। প্রিমিসের সাথে যেহেতু অয়দি ছিল, প্রিমিস চাইলেও জোরে দৌড় দিতে পারছিল না। যদি সে একা থাকতো তাহলে সে এতক্ষণে পালিয়ে যেতে পারতো, কিন্তু কিছুক্ষণ পর পার্কিং ম্যান প্রিমিসকে ধরে ফেলে। পার্কিং ম্যান যখন পিছন থেকে প্রিমিসের ঘাড় ধরে, সেখানে থাকা প্রিমিসের বন্ধুরা খুশি হয়ে যায়। তারা ভাবে পার্কিং ম্যান হয়তো এখন প্রিমিসকে সেই মার দিবে আর অপমান করবে। এইদিকে অদিতি ভয় পাচ্ছিল এইবার আবার প্রিমিসকে অপমানিত হতে হবে। আরে তুই কি ভাবছ? তুই আমার হাত থেকে বাইতে যাবি? প্রথমত একজন মানুষের দামি গাড়ি তুই ভাঙছ, এরপর তার না বলে বলাই দিতেছ। তোর তো আজকে খবর আছে। সেই পার্কিং ম্যান প্রিমিসকে পিছন থেকে না দেখেই তাকে অনেক খারাপ কথা বলতে থাকে, কিন্তু যখন সে প্রিমিসের মুখ তার দিকে ঘোরায় সে সাথে সাথে বলে ওঠে, আরে স্যার, আপনি এখানে? স্যার, আপনি কেন ভাবতেছেন? এটা বলার পর তার মুখ দিয়ে আর কোনো কথা
বের হয় না। আসলে যারা এই ধরনের গাড়ি চালায় তাদের বয়স মিনিমাম 40 থেকে 50 বছরের মানুষ হয়ে থাকে। প্রিমিসের মতো একটি 20-22 বছরের ছেলের কাছে এই গাড়ি থাকতে পারে সেটা সে কল্পনাও করতে পারেনি। কিছুক্ষণ আগে যখন সে প্রিমিসকে দেখছিল ওই গাড়ি নিয়ে, তখন তার প্রিমিসের উপর একটা ভালো ধারণা তৈরি হয়েছিল। স্যার আমাকে মাফ করে দেন স্যার, আমি ঠিক মতো দেখতে পারি না এটা আপনি। স্যার আমি যদি দেখতাম আপনি, তাহলে আমি জীবনও আপনার পিছে ভাগতাম না। আর স্যার আপনি এখানে এইভাবে ভাগতেছিলেন কেন? আপনি বললে স্যার আমি আপনার গাড়ি এখানে নিয়ে আসতাম। পার্কিং ম্যান এরপর চুপচাপ দাঁড়িয়ে থাকে। পার্কিং ম্যানের এমন কথাবার্তা দেখে দূর থেকে যারা হাসছিল ওদের মুখ বন্ধ হয়ে যায়। আর ভূমিকা, সানসিফাত আর জিসান প্রিমিসের সামনে আসে। আর পার্কিং ম্যান ওদেরকে দেখে প্রিমিসকে বলে, স্যার এই ছেলে আপনার গাড়ি বানছে, যদি আপনি চান আমি ওদের কাছ থেকে এই গাড়ি ঠিক করতে যত টাকা লাগে নিয়ে দিব। আর যদি ও টাকা না দেয় তাহলে আমরা ওকে পুলিশে ধরিয়ে দিব। এইটা শুনে সেখানকার সবাই অবাক হয়ে যায়। পার্কিং ম্যান কেন প্রিমিসকে স্যার বলছে? কি হবে এখন? প্রিমিসের আসল পরিচয় কি ফাঁস হয়ে যাবে, নাকি প্রিমিস আবারও বাজার কোনো উপায় বের করে ফেলবে? আরে ভাই আপনার চোখে তো সমস্যা হয়েছে। আপনি কারে স্যার বলতেছেন? আপনি যারে স্যার বলতেছেন কিছুক্ষণ আগে রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে সবার কাছে ভিক্ষা চাইতেছিল। ওই ছেলে তো এই গাড়ির চাক্কাতে হাওয়া ভরতে পারবে না, আর আপনি ওকে কেন স্যার বলতেছেন? আমার চোখে সমস্যা হবে কেন? আমি কিছুক্ষণ আগে ওনার কাছ থেকে গাড়ির চাবি নিয়ে এই গাড়ি পার্ক করে আসলাম। আর তুই হাওয়া ভরার কথা বলতেছ? তুই আগে এটা ঠিক করছিস, এই গাড়ি যে ক্ষতি হয়েছে এটা কিভাবে তুই জরিমানা দিবি? আচ্ছা, ওদের জরিমানা দেওয়ার কোনো দরকার নাই। আর গাড়ি এমনিতেও বেশি একটা ক্ষতি হয় নাই। আপনি এক কাজ করেন, আপনি গাড়ির চাবিটা আমাকে দেন, আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি। প্রিমিস তার কাছ থেকে চাবি নেয় আর সেখান থেকে চলে যেতে থাকে গাড়ি আনার জন্য। কারণ এখন সবাই যেহেতু জেনে গেছে এখানে লুকিয়ে আর কোনো ফায়দা হবে না। এর কিছুক্ষণ পর প্রিমিস আস্তে আস্তে গাড়ি নিয়ে আসতে থাকে। যখন প্রিমিসকে গাড়ির মধ্যে দেখে তাদের বন্ধুদের মাথার হুঁশ পড়ে যায়। কেউ এটা কল্পনাও করতে পারেনি যাকে একটু আগে ভিক্ষা করতে দেখলো রেস্টুরেন্টের বাইরে, সেই ছেলে এত দামি গাড়ির মালিক। আরে ভাই, এত দামি গাড়ি, তাও আবার প্রিমিসের। ও এত দামি গাড়ি কিভাবে পাইলো? সেখানকার সবার প্রিমিসের গাড়ি দেখে যেন হার্টবিট বেড়ে গিয়েছিল। আর অদিতির এগুলা দেখে যেন হার্টবিট বন্ধই হয়ে গিয়েছে। সবার মাথায় চক্কর আসা শুরু করে। আসলে কে প্রিমিস? কোথায় পেলো এই গাড়ি? যে ছেলে একটু আগে 10 টাকা চাইতেছিল ওই ছেলে এখন 20 টাকার গাড়ি চালাচ্ছে। সবার মনে একটাই প্রশ্ন, প্রিমিস এই গাড়ি কিভাবে পেলো? এরপর সেখানে প্রিমিসের গাড়ি হর্ন বাজায় আর গাড়ি অদিতির সামনে এসে দাঁড় করায় আর তাকে বলে, অদিতি ভেতরে আসো, আমি তোমাকে কলেজে ড্রপ করে দিতেছি। চালু উঠো গাড়িতে। অদিতি প্রিমিসের কাহিনী দেখে সেম অবস্থা ছিল, কিন্তু বাকিদের মতো তার জোর ছিল না। প্রিমিস যখন তাকে গাড়িতে উঠতে বলে সে একটু সংকোচ বোধ করে। তারপর সে গাড়িতে উঠতে রাজি হয় এবং গাড়িতে উঠে যায়। এই সময় অদিতি অনেক খুশি হয়, কারণ এতদিন ধরে সে প্রিমিসের সাথে সঙ্গ দেওয়া তার ভুল হয়নি। যখনই প্রিমিস গাড়ির সামনে নিয়ে চলে যাবে তখন ভূমিকা তার গাড়ির সামনে এসে বলে, প্রিমিস, আমাকেও নিয়ে চলো, আমিও তো কলেজে যাব, আমাকেও একটু কলেজে নামাই দিও। এতক্ষণে সে বুঝে গিয়েছে এটা প্রিমিসের গাড়ি, তাই সে সাথে সাথে প্রিমিসের সাথে ভাব জমাতে এসে পড়েছে। যেই প্রিমিসকে দেখে সে নাক বন্ধ করে দিত, আজ তার কাছে যাওয়ার জন্য সে এত নিচে নামতেছে। আচ্ছা, কিন্তু আমার মনে হয় তোমার শিফাদের গাড়িতে যাওয়া উচিত। আর এমনিতেও তোমরা জুসবারে যাওয়ার কথা ছিল, তোমরা ওদের সাথেই চলে যাও। আরে প্রিমিস, আমার এখন জুস টুস খাইতে মন চাইতেছে না, তুমি আমাকে নিয়ে চলো, আমাকে একটু কলেজে নামাই দিও প্লিজ। প্রিমিস কোনো কথা না শুনে তার গাড়ি ওইখান থেকে নিয়ে চলে যেতে থাকে। আর ভূমিকা তার পিছন পিছন দৌড়াতে থাকে আর প্রিমিসকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর যখন প্রিমিস জোরে গাড়ি চালিয়ে চলে যায়, সে সেখানে থেকে যায় আর হাঁপিয়ে যায়। ভূমিকার এই কাহিনী দেখে মনে হচ্ছিল ওর বয়ফ্রেন্ড ওকে ছেড়ে দিয়েছে। এইদিকে প্রিমিস আর অদিতি গাড়ির মধ্যে বসেছিল আর অদিতির মনে হাজারো প্রশ্ন জমা হয়েছিল। আর সে ঠিক তখনই প্রিমিসকে বলে, প্রিমিস, আমি কোনোদিন ভাবি নাই এই গাড়ি তোমার হইতে পারে। আমি একদম অবাক হয়ে গেছি। কেন, কি হয়েছে? এই গাড়ি কি তোমার পছন্দ হয় নাই? প্রিমিস একটু ভারী কণ্ঠে এই কথা বলে। তাদের গাড়ির ছাদ খোলা ছিল, সুন্দর বাতাস আসছিল। অদিতি প্রিমিসের এই কথা শুনে লজ্জা পেয়ে যায় আর মুখ অন্যদিকে নিয়ে যায়। আর তারপর আবার বলে, গাড়ির থেকে তো আমার তোমাকে বেশি ভালো লাগে। প্রথমে যখন সবাই তোমাকে অপমান করতো, খারাপ বাজে ব্যবহার করতো, তুমি তাদের কিছু বলতা না। এইটা আমার কাছে অনেক ভালো লাগতো, আর এইটা খুব কম মানুষই সহ্য করতে পারে। আচ্ছা, আগের কথা বলতেছো? আগে ভালো লাগতো তো এখন কেমন লাগে? এখন কি আমি চেঞ্জ হয়ে গেছি নাকি? প্রিমিস এটা চিন্তা করেনি যে অদিতি তাকে নিয়ে এইভাবে ভাবে। প্রিমিস অদিতির চোখের দিকে আগে ভালো করে দেখেনি। প্রিমিস এমন কিছু আশা করেনি আগে। এখন তুমি গাড়িতে বসে আছো, এই গাড়ি চালাইতেছো, এই গাড়ির মালিক তুমি। এখন তো এইটা ক্লিয়ার, শিফা, ঈশান ওদের থেকে তোমার লেভেল অনেক উপরের। তুমি নিজেকে যেভাবে লুকায় রাখছিলে আমি তোমার আসল পরিচয় বুঝতেই পারি নাই। আর এখন তোমার যে অবস্থা, তোমার সাথে কথা বললে সবাই ভাইবা চিন্তা কথা বলবে। অদিতি, তুমি আসলে ভুল বুঝতেছো। আসলে এই গাড়িটা আমার না, এটা আমি একজনের কাছ থেকে কিছুদিনের জন্য নিয়েছি। প্রিমিস মনে করছিল এটা বললে হয়তো তাদের মধ্যে আগের বন্ধুত্ব টিকবে, তাই সে এই মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছে। আর এমনিতেও এটা তো প্রিমিসের গাড়ি না, প্রিমিনের গাড়ি, সে কিছুদিনের জন্য নিয়েছে। তারপরও সে তো এর চেয়ে দামি গাড়ি নিয়ে আসতো। এখন কি হবে? অদিতি প্রিমিসের কথা বিশ্বাস করবে, নাকি প্রিমিসকে আরো কঠিন প্রশ্ন করবে, নাকি প্রিমিস